হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য। মেডি লাইভের 843তম পর্ব থেকে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পর্বে। কেন বিশেষ পর্ব আপনারা বুঝতেই পারছেন, আপনারা জানেন, তারপরেও আমি বলবো। আমাদের আজকে সুস্থতা এবং লাইফস্টাইলের প্রথম পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের দুইজন বিখ্যাত ব্যক্তিকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমেই পরিচয় করে দিতে চাইবো ডাক্তার জাহাঙ্গীর কবিরকে, যাকে আসলে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। তারপরও বলছি, তিনি লাইফস্টাইল মডিফায়ার হেলথ রিভলিউশন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি ডাক্তার জাহাঙ্গীর কবির। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে শুভেচ্ছা এবং মেডিটককে শুভেচ্ছা যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। এবং আমার সঙ্গে যিনি আছেন, আসসালামু আলাইকুম আপা, আয়েশা আপা, আপনি ওয়ালাইকুম নিশ্চয়ই আসসালাম ভালো আছেন। রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অবশ্যই আয়েশা আয়েশা আপা রয়েছেন আমাদের সঙ্গে। আয়েশা সিদ্দিকা, যিনি অত্যন্ত সুপরিচিত একজন পুষ্টিবিদ, ম্যানেজিং ডিরেক্টর ইজি ডায়েট বাংলাদেশ। কেমন আছেন আয়েশা আপা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্সদেরকে সালাম জানাই এবং অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিয়ে বরাবরের মতো আমরা আজকে আপনাদের সাথে থাকছি। এবং আমারও ভালো লাগছে যে মেডিটক সাথে আমি সবসময় থাকি, এবার একটা ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম তারা আমাদেরকে দিয়ে শুরু করতে যাচ্ছে। যেহেতু আমাদের প্রত্যেকের কথাই আসলে এক, সচেতনতা তৈরি করাই আমাদের মূল কাজ। জাহাঙ্গীর ভাইও হয়তো আমার সাথে একমতই হবেন যে জনগণের স্বার্থেই আমরা কাজ করছি, আমরা কারো ক্ষতির জন্য নয়, সবাইকে সহযোগিতা করার জন্য আজকে এই লাইভে আমরা অংশগ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ। এক্স্যাক্টলি। খুব সুন্দর করে শুরু করে দিয়েছেন আয়েশা আপা। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আয়েশা আপার কথার সূত্র ধরেই আমি আসলে দুইজনের কাছে, একজন ডক্টর রয়েছেন আমাদের সাথে, একজন পুষ্টিবিদ রয়েছেন আমাদের সাথে, যারা দুজনই আসলে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। এবং মেডিটক আমার ডাক্তারও কিন্তু জনস্বার্থেই কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। নানা রকমের জনসচেতনতামূলক অনুষ্ঠানের আমরা আয়োজন করে থাকছি এবং আজকের বিশেষ পর্বটিও আসলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। বেশ কিছু কনফিউশনস রয়েছে, সেগুলোও দূর হয়ে যাবে আশা করছি। প্রথম প্রশ্নটি আমি দুজনের কাছে একই প্রশ্নই রাখতে চাইবো। কে আগে প্রশ্নের উত্তর দেবেন আপনারা ডিসিশন নেবেন। সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিবিদ এবং ডাক্তারকে যৌথভাবে কাজ করে যাওয়ার প্রয়োজন আছে কিনা, বা আদৌ তারা একসাথে কাজ করতে পারেন কিনা, আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাইবো। অবভিয়াসলি জাহাঙ্গীর ভাই আগে জি, বলবেন, ধন্যবাদ আপা। আমি তারপরে তাহলে প্রশ্নটা উত্তর দিচ্ছি আপা। প্রথম হচ্ছে যে দেখুন, আহ, স্বাস্থ্য কি আগে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সুস্থতা কি এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা আসলে যদি স্বাস্থ্য এবং সুস্থতাকে নিয়ে চিন্তা করি তাহলে দেখব যে পাঁচটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিতর প্রধান হচ্ছে পুষ্টি, অর্থাৎ আমাদেরকে যে খাবারগুলো খেতে হবে সেটা যেন মানসম্পন্ন পুষ্টি গুণ সম্পন্ন খাবার হয়। তাহলে এখানে পুষ্টিবিদ ছাড়া এটা সম্ভব না, এটা জাস্ট ইম্পসিবল। মানে মানুষকে সুস্থ থাকতে হলে, যেমন আমি একজন ডাক্তার হিসেবে বলি, আমি 20 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছি। করার পরে আমরা যে চিকিৎসা করেছি, বিশেষ করে যে রোগীগুলো আমরা পেতাম, যেমন ডায়াবেটিস, তারপর উচ্চ রক্তচাপ, তারপরে ফ্যাটি লিভার, তারপরে বিভিন্ন হার্টের প্রবলেম হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা রক্তনালীর ভিতরে চর্বি জমে যাচ্ছে। তো যখন আমি এগুলো নিয়ে খুব গবেষণা করা শুরু করলাম, যে আমি ওষুধ দিচ্ছি, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, কিন্তু ভালো কেন করতে পারছি না। পরে গিয়ে এখন আমি জানি যে 85% হচ্ছে খাবার থেকে আসে। তাহলে এই খাবারের পরামর্শ কারা দেয়? পুষ্টিবিদরা দিচ্ছে। এবং পুষ্টিবিদরা শুধু খাবারের পরামর্শ দিচ্ছে তাই না, তারা হচ্ছে একটা ভালো সুস্থ লাইফস্টাইলের কথাও বলছে। কারণ দেখেন, আপনি এমন কোনো পুষ্টিবিদ পাবেন না যে বলে না এক্সারসাইজ করবে না। সবাই বলে এক্সারসাইজ করতে হবে, কারণ আপনি যদি শুধু খাবার হন তাহলে হবে না। এবং দেখবেন আয়েশা আপা নিজেই রোজা রাখেন এবং জানেন যে রোজার বেনিফিট কি কি। হ্যাঁ, তো আমাদেরকে অবশ্যই ইসলামী ভাবে আমরা রোজা রাখি, এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক কাজ হচ্ছে, যেগুলো আমরা সামনে আলোচনায় নিয়ে আসবো। এরপর হচ্ছে সূর্যের আলোতে যাওয়া, ভাইটামিন ডি। দেখেন সকল পুষ্টিবিদ ভাইটামিন ডি লেভেলটা দেখার চেষ্টা করেন, এবং প্রায় আমি অনেকেই দেখেছি তারা ভাইটামিন ডি কে এনশিওর করার চেষ্টা করেন, এবং তারা রোগীদেরকে পরামর্শ দেন এমন খাবারের যেগুলোতে ভাইটামিন ডি বাড়বে। এবং তারা রোগীদেরকে এমন খাবারের পরামর্শ দেন যেখানে আপনার ব্লাডের হিমোগ্লোবিন লেভেল ভালো থাকে যেন। মানে অনেকেই দেখবেন যে অনেকে আছে যারা আমাদের সঙ্গে পরামর্শ না করে নিজেরা ফলো করতে যায়, তারা ওজন কমাতে গিয়ে এত অল্প খায় যেখানে তেমন কোনো পুষ্টি থাকে না, এবং তারা অনেকেরই দেখবেন যে রক্ত স্বল্পতা নিয়ে তারা আমাদের কাছে আসে, চুল পড়ে যাচ্ছে, নখ ফ্রেজাইল হয়ে যাচ্ছে। কোনো পুষ্টিবিদ, কোনো ডাক্তার এটাকে মেনে নিতে পারে না, কারণ আমাদের কাছে এনার্জি লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যেখানে স্বাস্থ্যটা হচ্ছে মূল, সেখানে আমাদের প্রথম হচ্ছে পুষ্টি। তাহলে পুষ্টিবিদ ছাড়া এটা সম্ভব না।
এরপরে ঘুমানোর ব্যাপারে আয়েশা আপা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, সকল পুষ্টিবিদ বলে যে আপনাদেরকে ঘুমাতে হবে, আপনাদেরকে স্ট্রেস ম্যানেজ করতে হবে, আপনাদেরকে রিল্যাক্স প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ওনারা যে কথাগুলো বলছে সেগুলো যদি আমরা সবাই সুন্দরভাবে মেনে চলি তাহলে কিন্তু ডাক্তারের কাছে আসা লাগে না। অর্থাৎ আপনার ডায়াবেটিস হবে না, আপনার এবং ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, এবং আপনার মানসিক প্রশান্তি বজায় থাকবে, আপনার শারীরিক সক্ষমতার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ওনারা পরামর্শ দিচ্ছেন। তাহলে এখানে তো আসলে মূল যে বিষয়গুলো, মেসেজগুলো, সেগুলো কিন্তু সব ওনারাই দিচ্ছেন। তাহলে পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে সুস্থতার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে একজন ভালো পুষ্টিবিদ বা একজন ভালো লাইফস্টাইল মডিফায়ার এই কথাগুলো বলেন। তো আমাদের ডাক্তারদের প্রয়োজন কখন হবে? যখন একটা লোক সকল কিছু মানার পরেও গিয়ে যখন কোনো প্রবলেমে পড়বে তখন গিয়ে আসবে ডাক্তারের কাছে। কিন্তু আমি দেখেছি যদি আপনি সুস্থ খাবার না খান তাহলে ওষুধ কাজ করবে না, আর যদি ভালো সুস্থ খাবার খান তাহলে ওষুধের প্রয়োজন হবে না। তাহলে আপনারাই বলেন যে এখানে কি পুষ্টিবিদের ভূমিকা নাকি ডাক্তারের ভূমিকা? আমি মনে করি যে পুরোটাই হচ্ছে পুষ্টিবিদের ভূমিকা, এবং যারা লাইফস্টাইল নিয়ে কাজ করছেন বা পরামর্শ দিচ্ছেন এই সুস্থতার জন্য এটার কোনো বিকল্প নাই। আপা যদি কিছু অ্যাড করতে চান আর কি। হ্যাঁ, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যদি ভাই বলেছেন যে প্রথমত আমাদের লাইফের প্রথম উদ্দেশ্যটা আসলে কি, বেঁচে থাকার জন্য আমরা আসলে খাবারটাকে খাই, তো মৌলিক চাহিদার প্রথম জিনিসটাই এক্স্যাক্টলি। হলো খাদ্য। তো আমি আমার অনেকগুলো জায়গাতে এই কথাটা বলেছি যে মৌলিক চাহিদাতে আমি সবার আগে গুরুত্ব দিব পুষ্টিকে, অর্থাৎ খাদ্য আর পুষ্টি। আমি খাবার খাচ্ছি পুষ্টি পাচ্ছি না তাহলে ভ্যালুলেস। সো খাবারটা খাবো, ডেফিনেটলি আমি পুষ্টি নিব। যদি একজন পুষ্টিবিদ হলো প্রিভেন্টিভ মুডে ট্রিটমেন্টটাকে করে, বাট এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা বাংলাদেশে কিন্তু আসলে প্রিভেন্টিভ মুডে কাজ করতে পারছি না। জাহাঙ্গীর ভাই অলরেডি এটা আপনি পেয়ে গেছেন, এবং হাজার হাজার মানুষ আছে যারা ডায়াবেটিসে ভুগছে, যারা হাইপার টেনশন, যারা কিডনি লিভার ক্যান্সারের মতো অনেক অনেক নন কমিউনিকেবল ডিজিজে ভুগছে। ভোগার পরে তখন হয়তো ড্রাগ অ্যান্ড ফুড ইন্টারাকশন এবং ড্রাগ অ্যান্ড ফুডটাকে ম্যাচিং করার জন্য ডায়েটিশিয়ানের কাছে কিন্তু আসছেন। আপনার হয়তো ডক্টরের কাছ থেকে ইনসুলিন ড্রাগ নেওয়ার পরে আমার কাছে মিল প্ল্যানটা নিতে আসছেন, এবং এটা কিন্তু সব লাস্ট। সিম্পল উদাহরণ যদি দেই, যে একটা মানুষের ডায়াবেটিক ম্যানেজমেন্টের জন্য আমরা 3D বলে থাকি, অর্থাৎ ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ। খেয়াল করে দেখেন মানুষ সবার আগে ড্রাগে যায়, অনেক পরে ডিসিপ্লিনে আসে, এবং ডায়েট এবং ডিসিপ্লিনে অনেক পরেই কিন্তু আসে। সো বাংলাদেশে যদি, এটা আমার একটা আবদার, যদি ব্যাপারটা এমন হয়, আপনি একজন ক্লিনিশিয়ান এবং আপনি একজন ডক্টর হিসেবে আই থিঙ্ক আপনি সাপোর্ট করবেন যে আমাদের যে প্রতি ডাক্তার প্রতিটা সেক্টর স্পেশালিস্ট আছে, চাইলে প্রতিজন স্পেশালিস্ট একজন করে নিউট্রিশনিস্ট তার পাশাপাশি রেখে কিন্তু কাজ করা যায়। একজন ডায়াবেটোলজিস্টের একজন নিউট্রিশনিস্ট থাকবে তার প্রত্যেকটা পেশেন্টকে ফলো আপ করার জন্য, একজন কিডনি ডক্টরের তাই থাকবে, একজন নিউরোলজির ডক্টরের তাই থাকবে। এটা হলো আমার অভিমত। আমি স্পেশালি চাইল্ড এবং ম্যাটারনাল হেলথ নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করি। সো আমাদের দেশে কমিউনিটি নিউট্রিশনিস্ট নাই। সেকেন্ড হলো যে আমাদের দেশে এই প্র্যাকটিস নাই যে একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য ঝুঁকি কত বেশি, এবং তাকে তার নিউট্রিশনটা ম্যানেজ করতে পারলে তার গর্ভস্থ শিশু বেঁচে যায়, সুস্থ হয়, সুন্দর ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে। হয়তো অনেক নন কমিউনিকেবল ডিজিজের জন্য সে তখন হবে না। প্লাস হলো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করবে না, কারণ জন্মগত ত্রুটির একটা কারণ কিন্তু হলো মায়ের নিউট্রিশন। এটাই অনেকে কিন্তু জানে না। সো দ্যাট এই কাউন্সিলিংটা নাই। প্রি কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা একজন নিউট্রিশনিস্ট অটোমেটিক্যালি করতে পারে। এবং ফুল গর্ভাবস্থায় কিন্তু একজন মাকে একজন নিউট্রিশনিস্ট তার গাইনোকোলজিস্টের পাশাপাশি সাপোর্ট করতে পারে, বিকজ অফ ডিউরিং প্রেগনেন্সি আমরা অনেক ধরনের ডিজিজে কিন্তু ভুগে থাকি। সেকেন্ড হলো ল্যাকটেটিং পিরিয়ড। এই সময়টাও যে একটা মায়ের পুষ্টি শিশুর পুষ্টি, এটাও অনেকে বোঝে না। যেমন বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে সবাই খুব আনন্দিত হয়, মাকে যে খাবার দিতে হবে পুষ্টি দিতে হবে এটা ভুলেই যায়। সো দ্যাট সেই মায়েরটার এই ল্যাকিং অফ নিউট্রিশন তৈরি হয়, সে তখন অন্য নন কমিউনিকেবল ডিজিজ গুলোতে ভুগতে থাকে। এটা একটা। তারপরে হলো বাচ্চাটাকে কিভাবে সে ডেভেলপ করাবে, অর্থাৎ গুড প্যারেন্টিং বাংলাদেশে নাই। গুড প্যারেন্টিং এর একটা পার্ট হলো বাচ্চাকে কিভাবে ফিট করাতে হবে, প্রপার নিউট্রিশন দিতে হবে, অ্যাটলিস্ট প্রথম 2 বছর কিভাবে তার বাচ্চার সাথে তার অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে, এই প্র্যাকটিসটাও নাই। সো দ্যাট আপনি অলরেডি বলে ফেলেছেন যে পুষ্টিবিদের বিকল্প নাই। আমি একই কথা বলবো যে একটা সুস্থ জাতি গঠনে পুষ্টিবিদ বা পুষ্টির কোনো বিকল্প নেই। সুন্দর করে বলছিলেন, আপনারা দুইজনেই খুব সুন্দর করে বলছিলেন। আসলে এই ব্যাপারগুলো আমাদের জনসাধারণের বোঝা খুবই জরুরি। যেটি আয়শা আপা বলছিলেন খুব সুন্দর করে যে বাংলাদেশের মানুষ আসলে জনসচেতনতা এত কম যে
যখন প্রয়োজন তখন সচেতন না হয়ে রোগটি ডেভেলপ করে যাওয়ার পর তারপরে তারা সচেতন হন। অথচ এই সচেতনতাটাই যদি আগে চলে আসতো, আমরা যদি প্রিভেনশন নিয়ে চিন্তা করতাম, তাহলে কিন্তু ডক্টরের কাছে আসারই প্রয়োজন পড়তো না, পরবর্তীতে এত হ্যাসেলও হতো না। তা আমাদের অনেক দর্শকরা কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে। দর্শকদের প্রশ্ন একটু একটু করে আমরা নিতে থাকি, তারপরে আমাদের আলোচনা অবশ্যই আমরা চালিয়ে যাব। আয়েশা আপার কাছে একজন দর্শক প্রশ্ন করেছেন, ফখরুন নাহার অন্না। তিনি জানতে চেয়েছেন ডায়েটের ক্ষেত্রে, বিশেষ করে শর্ট টাইম ডায়েট প্ল্যানিং এর ক্ষেত্রে সবার ঝোঁককে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ ফখরুন নাহার আন্না। সুন্দর একটা কোশ্চেন করেছেন। শর্ট টাইম অ্যাকচুয়ালি আমাদের যে সাইকোলজি, আমাদের যে মেন্টালিটি, নট অনলি ডায়েট, একটু খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে খুব দ্রুত পাওয়ার চিন্তা, কোন জিনিসটা আমরা কত দ্রুত, ইনফ্যাক্ট আমরা যখন সৃষ্টিকর্তাকেও ডাকি এখনই দিতে হবে আমাকে, তাই না? সো দ্যাট এখানেও ক্ষেত্রে আমি বলবো শর্ট টাইম বলে আসলে কোনো কিছু নাই, সৃষ্টিকর্তার কাছেও তো ধৈর্য সহকারে যেহেতু চাইতে হয়। একটা এক্সাম্পল দিলে হয়তো আন্না বুঝে ফেলবে যে যখন একটা মেয়ে গর্ভবতী হয়, খেয়াল করেন তো সৃষ্টিকর্তার এত পাওয়ার, আজকে প্রেগনেন্ট করে কালকেই তো বাচ্চাটা দিয়ে দিতে পারে। তিনি কেন 10 মাস একটা মাকে তার গর্ভে সন্তানটা রাখতে দিচ্ছেন? এটাই একটা ধৈর্যের প্র্যাকটিস আমি মনে করি, যে অল্প অল্প করে বড় হবে, সুন্দর সুস্থ স্বাভাবিক হবে, কাম্য ওজনে পৌঁছাবে, তারপরে ডেলিভারিটা হবে সুন্দরভাবে। যতজনই এই ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, সে কিন্তু সুস্থ বাচ্চা পেতে তার কষ্ট হয়েছে। সো দ্যাট সৃষ্টিকর্তা কাকে কখন কি দিবেন এটা আসলে উনিই ঠিক করে রাখেন। আমাদেরকেও তাই খেয়াল করতে হবে। যেমন পাশের বাসার ভাবির কমে গেছে 5 কেজি, আমার বান্ধবীর 10 কেজি, আমাদেরকে বুঝতে হবে আমরা প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের জিনগত বৈশিষ্ট্যগুলো আলাদা। আমাদের এই ওজনটা ঠিক কতদিনে বেড়েছে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট, যে আমার 10 বছরে এই ওজন, তাহলে কমানোর ক্ষেত্রে আমাকে ডিসিশন মেক করতে হবে আমি কত সময় নিয়ে কমাবো। যখন ওজনটা বাড়ে তখন কিন্তু কেউ রেগুলার ওজনটাকে চেক করে না যে আমার ওজনটা প্রতিদিন কতটুকু বেড়েছে, কিন্তু যখন সে কমাতে যায় এভরিডে ওয়েটটাকে চেক করে, সকালে একরকম বিকেলে একরকম, সারাক্ষণই চেক করতে থাকে। সো দিস ইজ স্ট্রেস, এবং সে কিন্তু এই জায়গায় ফেলিওর হয়ে যায় তার স্ট্রেসের কারণে। যার কারণে আন্না যেহেতু প্রশ্ন করেছে যে আমাকে শর্ট টাইম মেথডটা ভালো কিনা, ডেফিনেটলি না। শর্ট টাইম মেথডটা কারো কারোর জন্য উপযোগী, সেটাও একেবারে কন্ডিশন বেস। লাইক আমি একটা এক্সাম্পল দেই, যে অনেক সময় আর্মিতে অনেকে দেয়, সেনাবাহিনীতে অনেকে পরীক্ষা দেয়, তাদেরকে খুব অল্প সময় দেওয়া হয়। আমি নিজের আমার যে কেস হ্যান্ডেল করেছি জাস্ট সেটাই বলি, যে 12 দিনে 7 কেজি কমিয়ে তাকে যেতে বলা হয়েছে। এবং মনে রাখতে হবে সেনাবাহিনীতে কিন্তু অলওয়েজ তারা 2-3 কেজি হাতে রেখে বলে। তো যে ছেলেটা আমার কাছে আসছে তাকে আমি বললাম আপনার 7 কেজি না 5 কেজি কমালে আপনাকে কিন্তু নিয়ে যাবে, তবে খুব অল্প সময়, 12 দিনে 5 কেজি। তো এই 12 দিন সে কিন্তু ফুল মনিটরিং এ ছিল, অর্থাৎ আমার সাথে এই 12 দিনের ফুল টাইম সে কানেক্টিভিটি মেনটেন করেছে, 4 আওয়ার্স ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল। আমি তাকে খাবারের ক্ষেত্রে ক্যালোরিতে তাকে কোনো হ্যাম্পার করিনি, কারণ সে গ্রোয়িং এজ এর একটা বাচ্চা, তাই না? তাকে আমি মেনলি 50% ক্যালোরি, 50% ক্যালোরি বার্ন, এটাতে কিন্তু সে, তাকে হিসাব করে দিয়েছি যে তুমি এত ক্যালোরি নিবা পার ডে, 500 to 700 ক্যালোরি বার্ন করলে সে কত কেজি লস করবে, ব্যাস তার যে 5 কেজি দরকার 12 দিনে সেটা হয়ে যাবে, এবং সেটাই তার হয়েছে। সো দিস ইজ বেসড অন কন্ডিশন। কার কি কন্ডিশন, যে রিল্যাক্স আছে, সে এনজয় করতে চায়, ফ্যামিলি লাইফ, সোশ্যাল গ্যাদারিং সব চায়, তার জন্য কিন্তু শর্ট টাইম না। ইনফ্যাক্ট কোনো মানুষের জন্যই যদি সে তার সময় থাকে, শর্ট টাইম বলে কোনো কথা নেই। আনলেস আনটিল জরুরি কোনো তার সার্জারি লাগবে, দ্যাট ইজ অ্যানাদার থিং, এবং সেটা অবশ্যই স্পেশালাইজড হতে হবে পুষ্টিবিদ এবং তার ফিজিশিয়ানের কম্বাইন্ড ট্রিটমেন্টে, তাহলে গিয়ে আমরা শর্ট টাইমটাকে দেখবো। আদারওয়াইজ কিন্তু লং টাইম প্রসেসই সবসময় ভালো, ধৈর্য সহকারে যেটা অ্যাচিভ করা হয় সেটা সাস্টেনেবল হয়। অবশ্যই খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আশা করছি আন্না আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন, এবং আসলেই যথাযথই বলেছেন যে ধৈর্য ধরতে হবে, শর্ট টার্ম বলে কিছু নেই। ডক্টর জাহাঙ্গীর কবির কি কিছু অ্যাড করতে চাইবেন কিনা এই ক্ষেত্রে? ওকে। এই এই কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমি যে কথাগুলো সবসময় বলি যে আমার যে একটা খাবারের অভ্যাস, এটা আজীবন ধরে রাখার জন্য যদি আপনার মানে প্ল্যান না থাকে, আপনার এটা না করাই ভালো। আমি বলবো যে মেক সাম গুড হ্যাবিটস, আপনি ছোট ছোট কিছু ভালো ভালো অভ্যাস তৈরি করুন, যে অভ্যাসগুলো আপনি ধরে রাখতে পারবেন। অনেকেই যেটা করেন যে সে এখন 3-4 ঘন্টা করে এক্সারসাইজ করতেছে, এত কম খাচ্ছে। তো আমি বলি যে আপনি কি এটা সাস্টেন করতে পারবেন? যদি না পারেন তাহলে হোয়াই ইউ আর ডুইং দিস। তো আপনি যখন ছেড়ে দিবেন, যখন পারবেন না, আবার তো আপনার এই প্রবলেম গুলো হবে। এটা বাস্তবতার উদাহরণ যদি আমরা দিই, লক্ষ লক্ষ উদাহরণ আছে যে অনেকে 3-6 মাস জিম করেছে, খুব মানে একটা ফিগার বানিয়েছে, 6 প্যাক বানিয়েছে। ইভেন অনেক মডেল আছে আমার সঙ্গে পরে যোগাযোগ করেছে যে তারা ইউটিউবে ভিডিও ছেড়েছে, 3 মাসে 6 প্যাক করেছে, বাট তারা ধরে রাখতে পারবে না। আপাও জানে, আমিও জানি। তো যখন তারা ধরে রাখতে পারবে না, দে গেট ফ্রাস্ট্রেটেড এগেইন, এবং তারা এইভাবে যখন বারবার করবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ বডি
একটা সাস্টেইনেবিলিটি পছন্দ করে। আপনি বারবার তাকে স্পাইক করবেন, আবার ওঠানামা করাবেন, আপনি একবার ইনসুলিন হ্রাস করবেন, আবার আপনি ইনসুলিন ল্যাগ করবেন, সুগার হ্রাস করবেন, সুগার লেস করবেন। হরমোনাল যে ডিসব্যালেন্স গুলো, হ্যাঁ, এই যে স্পাইক গুলো, এগুলো বডি নিতে পারে না, অনেকে জানে না। এটা এক ধরনের স্ট্রেস। সো আপনি যদি শর্ট টার্ম কিছু করতে যান, ইয়ো ডায়েট করেন আপনারা, তাহলে আপনি বডিকে স্ট্রেস করছেন। এখানে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি বডিকে স্ট্রেস দেন, বডি একটা সময় সেটা আর নিতে পারবে না। তখন কি করবে, বডি তার আগে সেই ইলাস্টিকের মতো টেনে টেনে লম্বা করলেন, তো ছেড়ে দিতে হবেই আপনাকে, বিকজ আপনি তো রাখতে পারবেন না এভাবে, ছেড়ে তো দিতে হবে। ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবে। তো যেটা হয় সেটা হচ্ছে, আপনি হয়তো 10 কেজি লস করেছেন, আমি বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন যে 15 কেজি আপনার ফেরত হবে, অর্থাৎ 5 কেজি বোনাস পাবেন যদি আপনারা এই ধরনের কাজ করেন। একদম এই কথাটা সত্যি, আপাও জানে, আমিও জানি, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা এই ধরনের রোগীকে ডিল করছি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপা যে কথাটা শুরুতে বলেছেন যে আপা আমি ভক্ত কেন, এটা আগে জানতে হবে। আপার আমি ভক্ত, আমি যখন ওনার বাচ্চাদের নিয়ে ওনার নিউট্রিশনাল ভিডিও দেখেছি, ঠিক আছে, আমি ওনার ভিডিওর সঙ্গে 100-তে 100 একমত। বুঝছেন, উনি বাচ্চাদেরকে নিয়ে যে কথাগুলো বলেন, মাদেরকে যে কথাগুলো বলেন, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা শুনবেন প্রিয় দর্শক, ওনার এই ধরনের কথাবার্তা গুলো। বিশেষ করে একটা বাচ্চা যখন পৃথিবীতে আসবে, তাকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা বিরাট বিপদে পড়বো। তো আমি আপার ভিডিওগুলো দেখেছি, মা ও শিশুদেরকে নিয়ে উনি যে কাজগুলো করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা কথা আপা যেটা বলেছেন, দেখেন, যদি সবাই পুষ্টি ঠিক রাখতো, হ্যাঁ, তাহলে কারো ডাক্তারের কাছে আসতে হতো না। তো ওনাদের কাছে রোগীদেরকে আমরা পাঠাচ্ছি ইনসুলিন দিয়ে, হ্যাঁ, এবং আমরা পাঠাচ্ছি হচ্ছে আপনার হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে। এখন মজার ব্যাপার হচ্ছে, আবার স্বীকার করবে যে ওনাদেরকে ইনসুলিন সম্পর্কে ভালো জ্ঞান দেওয়া হয়নি, বিশেষ করে ওনারা যেখান থেকে পড়াশোনা করেছেন। এই জ্ঞানটা ওনার পরে আসতে হয়েছে, সেটা নিয়ে আমরা নেক্সটে আসবো। তাহলে উনি কিভাবে একজন পুষ্টিবিদ একটা ইনসুলিন রেজিস্ট্যান্স রোগীকে ডিল করবেন, যেখানে আমরা ডাক্তাররা ইনসুলিন রেজিস্ট্যান্সকে অ্যাড্রেস করছি না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি সুস্থ খাবারে আগে থাকতাম, তাহলে এই রোগীটার কখনো ইনসুলিন রেজিস্ট্যান্স হতো না। অর্থাৎ একটা পুষ্টিবিদের কাছে বা একজন ভালো নিউট্রিশনিস্টের পরামর্শে যদি সে জীবনের প্রথম থেকে চলে, একদম বাচ্চা থেকে চলে, ছোট থেকে চলে, তার যৌবনে চলে, তারপর তার প্রেগনেন্সিতে চলে, তারপর সে যখন চাকরিতে কিভাবে সে অ্যাডজাস্ট করবে নিউ এনভায়রনমেন্ট, তার এখন স্টুডেন্ট লাইফে একরকম ছিল, এখন চাকরিতে এসে সে কিভাবে অ্যাডজাস্ট করবে। তাহলে আমরা যদি জীবনের শুরুতে যদি পুষ্টিবিদদের পরামর্শগুলো নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের ডিজিজ হয় না, আমরা কিন্তু ডাক্তারের কাছে যেতে হয় না। এবং এই জায়গাগুলোতে মানুষকে সচেতন করার জন্য কিন্তু আমি এই লাইনে এসেছিলাম, বিকজ আই এম নট এ নিউট্রিশনিস্ট, ইউ নো, আই এম এ ডক্টর। বাট যখন দেখলাম যে এই লাইনে আমাকে কথা বলতে হবে, তো আমি কি নিয়ে কথা বলছি, আমি কি নিউট্রিশনিস্ট? নো। তাহলে আমি বলছি যে মানুষকে স্বাস্থ্য সচেতন হতে হলে সবাইকে পুষ্টি সচেতন হতে হবে, এই কথাটা বলার চেষ্টা করছি। আমি আপনাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি, আপনাদেরকে যে লার্নিংটাকে দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ আপনার যে পেশেন্ট এডুকেশন প্রোগ্রামটাকে আমি রান করাচ্ছি, যেটা আমরা ইংল্যান্ডের যে প্রোগ্রামগুলো করতাম, আমি তো আপনারা হয়তো জানেন যে ইউনিভার্সিটি অফ এডিনবারাতে আমি স্কলারশিপ পেয়েছিলাম, আমি ওপেন ইউনিভার্সিটিতে আমি আমার 90 ক্রেডিট আছে, আমি এডুকেশন ফর হেলথ ইউকের সঙ্গে 10 বছর কাজ করেছি, এবং আমি ওখানে এইগুলো পড়াতাম, কিভাবে পেশেন্টকে অ্যাওয়ার্ড করতে হবে, কিভাবে রোগীদের ভাষায় রোগীদেরকে কথা বলতে হবে, কিভাবে পেশেন্ট এডুকেশন প্রোগ্রাম গুলো করতে হবে। আমি ডাক্তারদেরকে পড়িয়েছি 10 বছর লাস্ট আইসিডিডিআরবিতে। এখন ওখানে কাজ করতে গিয়ে দেখলাম যে আমরা যে মেসেজ গুলো দিচ্ছে, যেমন আয়শা আপা যে কথাগুলো বলছে, মানুষ শুনছে না। হ্যাঁ, আজকে যারা পুষ্টিবিদদের কথা মানুষ শুনছে না। এখন আমি যখন ডক্টর হিসেবে এই কথাগুলো বলছি, আরো বেশি মানুষের কাছে জিনিসটা পৌঁছাচ্ছে। তা আমি চিন্তা করেছিলাম যে আমি যখন এই কথাগুলো বলবো, পুষ্টিবিদরা আমার এই ওদের দায়িত্বগুলো নিয়ে নিবে, এবং তাদের আরো বেশি পুষ্টিবিদ তৈরি করতে হবে, এবং সারা বাংলাদেশে উপজেলা লেভেলে এটাকে ছড়াতে হবে। আমি ভেবেছিলাম এরকম। তো এই জন্য আশাপার সঙ্গে আমরা কাজ করছি যে আজকে আমরা নিউট্রিশনিস্টদেরকে আরো বেশি এনকারেজ করতে হবে, তাদেরকে আরো বেশি এম্পাওয়ার করতে হবে, এবং আমাদের এই সচেতনমূলক কথাগুলো যদি আমরা শুরুতেই রোগীদের কাছে পৌঁছে দেই, তাহলে কিন্তু রোগীরা অসুস্থ হবে না। কারণ দেখেন, 85% যে হচ্ছে খাবার, যার কারণে আমি অসুস্থ হচ্ছি। আর বাকিগুলো হচ্ছে এক্সারসাইজ, ঘুম, স্ট্রেস, হ্যাঁ, এই জিনিসগুলো। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ফাস্টিং করতে হবে। তো আপা, আপনি কি একমত আমার কথার সঙ্গে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই একমত। এবং আই ডু অ্যাপ্রিসিয়েট ইউ যে হ্যাঁ, ডেফিনেটলি আমিও 15-16 বছর এই সেক্টরে কাজ করছি, আমার অনেক সিনিয়র আপারা কাজ করছে, আমাদের টিচাররা কাজ করছে, কিন্তু আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি স্পেশালি এই কারণে যে অ্যাটলিস্ট ডায়েট যে শব্দটা, এটা আপনি বাংলাদেশের প্রতিটা কোনায় পৌঁছে দিতে পেরেছেন, যেটা হয়তো আমাদের দরকার ছিল, যেটা আমরা পারিনি। বাংলাদেশে 18 কোটি জনগণ, সো 1% অ্যাওয়ারনেস
হয়েছে কিনা কনফিউশন আছে। সো একদম গ্রামেগঞ্জ এখন অ্যাটলিস্ট এটা বুঝছে যে ডায়েট, অ্যাকচুয়ালি ডায়েটের মিনিংটা হোল বাংলাদেশের মানুষ এখন স্পেশালি বুঝে না যে ডায়েট মানে কিন্তু পথ্য, দিস ইজ নট রিলেটেড অনলি ওয়েট লস অর ওয়েট গেইন, বাট পিপল আর নো দ্যাট ওয়েট কমাতে গেলে ডায়েট, যেমন আমি ডায়েটে আছি এই একটা শব্দ। সো ডায়েটের মেইন মিনিংটা থেকে কিন্তু সবাই সরে গেছে, ডায়েটটা যে প্রতিটা ডিজিজের সাথে রিলেটেড এটাই কিন্তু বুঝে না। সো আজকে আমাদের যারা ভিউয়ার্স আছে, আই থিঙ্ক ইউ হ্যাভ টু, আপনি এবং আমি মিলে এটাকে একটু ক্লিয়ার করে দেই যে ডায়েট নট অনলি যে আমার ওয়েট লসের জন্যই ডায়েট, ডায়েট মানে হলো পথ্য, নিউট্রিশন মানে হলো পুষ্টি, এই দুটোর সমন্বয় একটা মানুষের সাথে থাকতে হবে এখানে সবসময়। আমার অনেক কথা আছে, এখানে আমার অনেক কথা আছে। আমরা ডায়েট কথাটা যে ব্যবহার করছি এটাই আমাদের উচিত না, বা বুঝছেন, এটা না হলে, কারণ কি আমরা মানুষকে ভুল তথ্য দিচ্ছি। আপনি বললেন প্যারেন্টিং এর কথা, তাহলে আপনি কেন প্যারেন্টিং এর কথা বলবেন এজ এ নিউট্রিশনিস্ট? বিকজ ইউ নো যে প্যারেন্টিং ভালো না হলে বাচ্চার পুষ্টি ভালো হবে না। তাহলে আপনি প্যারেন্টিং নিয়ে কাজ করছেন, তাহলে এজ এ নিউট্রিশনিস্ট আপনি কিন্তু মানুষের মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন। ইউ নো, আপনার যদি কেউ স্ট্রেসে থাকে তার বডিতে স্টেরয়েড রিলিজ হবে, তার ইনসুলিন রেসপন্স অনেক বেশি হবে, সে কোনোভাবে আপনি কোনো ডায়েটে তার কাজ হবে না, কোনো ডায়েট কাজ হবে না, কারণ ইনফ্লামেশন আপনি কমাতে পারবেন না, বুঝছেন, কাজ হবে না। এবং সে হাংরি থাকবে, সে সুগার ক্রেভিং থাকবে, সে আপনি বললেও সে মানবে না, হ্যাঁ, সে মানতে পারবে না, কারণ তার তো সুগার ক্রেভিং হচ্ছে, সে তো না খেলে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, পেশেন্ট যেটা মনে করছে যে ডায়েট মানে হলো পুষ্টিবিদ বা আপনি একটা চার্ট দিয়ে দিলেন তারা করলে মানে এটা একটা জাদু, বেসিক্যালি এটা যে একটা সমন্বয়তা, এটা যে হলো খাবারের টাইম, খাবারটাকে মেপে খাওয়া, পানির পরিমাণ, স্ট্রেস রিলিফ, রাতের ঘুম ঠিক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমন্বয় করতে না পারলে যে রেজাল্টটা জিরো, এটা কিন্তু কেউই এখানে বুঝে না। ইনফ্যাক্ট আজকে আমাদের যারা ভিউয়ার্স আছে, আই থিঙ্ক যে একজন থেকে আরেকজন এই মেসেজটা পাওয়া উচিত যে ডায়েটের মিনিংটা আগে বুঝতে হবে, যে প্রতিটা মানুষ খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু, যে স্লিপ প্যাটার্ন, তারপরে ফুড হ্যাবিট, তারপরে লাইফস্টাইল, সবগুলোকে একসাথে সমন্বয় না করলে, শুধুমাত্র আমি ডায়েটে আছি, আমি আমার ওজন কমাতে চাই খুব তাড়াতাড়ি, জি উর্মি, এ কারণে আমাদের এই যে ডায়েট কথাটা কিন্তু মিসলিডিং। এই জন্য আয়শা, আমি বারবার বলছি ডায়েট কথাটা বলা উচিত না। একজন দর্শক আছেন ডক্টর জাহাঙ্গীর কবির, কারণ হচ্ছে এক মিনিট এটা একটু শেষ করি এটা। কারণ ডায়েট মানে মানুষ বুঝে যে আমি এটা খাবার, ডায়েট মানে খাবার বুঝে, হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে এটাকে ব্রড স্পেকট্রাম যদি টার্ম না দেয়, এই কারণে আমি লাইফস্টাইল মডিফিকেশন টার্মটা দিয়েছি। আবার নিউট্রিশন নিয়ে কাজ করছেন, নিউট্রিশন দিয়েছেন, বাট এটা একটা ছাতার মতো, এটা একটা বড় ছাতা, এটার আন্ডারে অনেক কিছু আছে, এটাই হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন। অবশ্যই একজন দর্শক আছেন, তিনি আসলে আপনার কাছে জানতে চাইছেন যে কিটো ডায়েটের ব্যাপারে তিনি একটু জানতে চাইছেন যে সেটি কতটা স্বাস্থ্যসম্মত, যেটি ব্যাপারে আপনি পরামর্শ, আদৌ কি আপনি পরামর্শ দেন কিনা কিটো ডায়েটের ব্যাপারে জানতে চাইবো। এই ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট, কিটো ডায়েটের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, হ্যাঁ। যে আপনারা কিটো ডায়েট সম্পর্কে কিছুই জানেন না, এটাই আমি বুঝলাম এতদিনে, হ্যাঁ। কারণ হচ্ছে মানুষ মনে করে ভাত রুটি না খেলে কিটো, দিস ইজ নট লাইক দ্যাট, হ্যাঁ। কিটো ডায়েট বলেন, যে কোনো ইয়ো ডায়েট বলেন, যে কোনো ডায়েট বলেন, মেডিটেরিয়ান বলেন, আমি বলি যে কখনো কোনো ডায়েট কারোর জন্য একটা ডায়েট কখনো এটা সঠিক হতে পারে না। আর কিটো ডায়েট নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ব্যাড কিটো আছে, হেলথি কিটো আছে, কিন্তু আমরা যেটা করছি যে নট লাইক কিটো, আমরা যেটা করছি ইনসুলিন রেজিস্ট্যান্সকে অ্যাড্রেস করে আমরা তিনটা জিনিস দেখছি। একটা হচ্ছে একটা খাবারের খেলে কতটা সুগার নিঃসরণ হবে, অর্থাৎ গ্লুকোজ যে লোডটা, গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোড। আরেকটা জিনিস পাবলিক অনেকেই এটা ব্যাপারে সচেতন, সেটা হচ্ছে ইনসুলিন ইন্ডেক্স বলে একটা কথা আছে। তো আমরা যাদেরকে পাচ্ছি যে যাদের ইনসুলিন লেভেল অনেক বেশি, ইনসুলিন রেজিস্ট্যান্স, তাদেরকে আমরা ইনসুলিন ইন্ডেক্স দেখে আমরা এমন খাবার দিচ্ছি যেটার ইনসুলিন ইন্ডেক্সটা কম। যেমন কিছু ফ্যাট আছে যেগুলো হেলথি ফ্যাট, ন্যাচারাল ফ্যাট, সেখানে ইনসুলিন ইন্ডেক্স মাত্র 3 to 4%, মানে অনেক কম। আর প্রোটিনের ইনসুলিন ইন্ডেক্স হচ্ছে অ্যাবাউট 50%। আর সুগার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার ইনসুলিন ইন্ডেক্স অ্যাবাউট 100%। এখন আমি যদি ভাত দিয়ে মাংস খাই, তাহলে আমার ইনসুলিন ইন্ডেক্স 150%, মানে 150 ভাগ ইনসুলিন রিলিজ হবে। তাহলে একটা ইনসুলিন যার রোগীর বেশি আছে, তাকে যদি আমি আরো বেশি খাবার দিই এমন যেটাতে এত বেশি ইনসুলিন রিলিজ হবে, সেটা তার জন্য ক্ষতিকর। তা আমরা ইনিশিয়ালি তাকে কার্বসটাকে কমিয়ে নিয়ে তাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সকে, যখন সে ভালো হয়ে যাচ্ছে, তখনই আমরা তাকে হেলথি কার্ব, যেটা আবার বলবে যে ভালো ফাইবার যুক্ত কার্বস যেগুলো খেলে, যেমন ঢেঁকি চাটা, লাল চাল, যেগুলো খেলে তার ইনসুলিনটা আস্তে আস্তে, মানে অর্থাৎ সুগারটা ধীরে ধীরে রিলিজ হবে, ইনসুলিনটা পিকে যাবে না, স্পাইক দিবে না। সো এটা আসলে কোনো ডায়েট পৃথিবীতে নেই
যে আপনি বলতে পারবেন যে ইউনিক টু অল। আর এমন কথা আপনারা যে মনে করেন যে একটা লোক তার ইনসুলিন রেজিস্ট্যান্স এখন আছে তাই তাকে এইভাবে খেতে বলেছি, তো 3 মাস পর যখন তার এটা ভালো হয়ে যাবে তবুও কি সে এই খাবার খাবে? এটা তো একটা মানে একটা স্বাভাবিক জেনারেল নলেজ, একটা আইকিউর কোশ্চেন যে আমার এখন এই প্রবলেম নেই, তাহলে আমি কেন এটা খাবো? তাহলে তখন গিয়ে সে সব ধরনের খাবার খাবে, বাট পরিমিত খাবে, ব্যায়াম করবে, ঘুমাবে, মানে তাকে একটা ফাস্টিং উইন্ডো থাকতে হবে। তো যেমন আমার প্রেশার নেই, তাহলে আমি ওষুধ খাবো কেন? আমি কেন ওষুধটা দিয়েছিল? প্রেশারের জন্য। তো এখন প্রেশার ভালো হয়েছে, তাহলে আমি কেন ওষুধ খাবো? ঠিক একই রকম যে আমি এই খাবারগুলো নিষেধ করেছিলাম যে আপনার এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে ভালো করার জন্য, তো এখন আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণে আছে, আপনি ঢেকি চাটা লাল চাল খাওয়ার পরেও আপনার সুগার বাড়ছে না, তাহলে আপনি এখন খাবেন না কেন? কেন খাবেন না? এবং আমরা টক ফলকে কখন খেতে হবে বলে দিয়েছি, মিষ্টি ফল খেতে হলে কি করতে হবে বলে দিয়েছি, তাহলে কিটো ডায়েটে এইসব নেই। তারপরে শাকসবজি প্রচুর খেতে হবে। তারপরে আমরা বিভিন্ন ইনডাইজেস্টেবল ফাইবারকে সাজেস্ট করেছি, যেমন আপনার চিয়া সিড, আপু জানে এটার গুণ উপকারিতা। তারপর আমাদের ইসুবলে হাস, তারপরে আমাদের তোকমা দানা, এগুলো ইনডাইজেস্টেবল ফাইবার, এগুলো প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। তো এই যে আমাদের গাটের হেলথ গুলো আমরা অ্যাড্রেস করছি, তো প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, গাট হেলথ, লিকি গার্ডস, গাটকে ক্লিনজিং করা, তারপরে আমার মানসিক প্রশান্তি, লট অফ থিংস। হ্যাঁ, তো এখানে কিছু লোক আছে যারা মনে করছে যে একটা কিটো ডায়েটকে আমি প্রমোট করছি, কিন্তু আপনি আমার কোনো ভিডিওতে পাবেন না যে আমি কিটো ডায়েটকে বলেছি যে তোমরা কিটো করো, কখনো পাবেন না, আপনি খুঁজে দেখেন। বাট ইউটিউবে অনেক ভিডিও আছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কিটো ডায়েটের রেসিপি, এখন ওখানে তো আমার কোনো হাত নেই, কারণ ওরা ওরা এটাকে থাম্বনেইল করিয়েছে, কারণ জানে যে আমার নাম দিয়ে দিলে এটার ভিউজ হবে প্রচুর, লাখ লাখ মানুষ দেখবে, এই কারণে তারা কিটো ট্যাগ দিয়েছে। কিন্তু মূলত আপাও ভালো বুঝতে পারছেন যে আমি চাইবো আপা এই ব্যাপারটা কিভাবে এক্সপ্লেন করি, যে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স রোগী, তাকে সুগার খাবারটা কমিয়ে দিচ্ছি, ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হলে তাকে আমরা মেইনটেনিং এ নিয়ে আসছি। এবং আমার অনেক রোগী আপার কাছে গিয়ে মেইনটেনিং এর জন্য যায় না আপা, যে আমি কিভাবে মেইনটেনিং করবো, আমি কমিয়েছি, আমি এখন ভালো আছি, বাট আমি তো সারা জীবন এভাবে চলবো না, তো এখন মেইনটেনিং কিভাবে চলবো? তো মেইনটেনিং এর জন্য। আর আপা আপা আরেকটা জিনিস আমি বলি যে আপা যেটা শিখে এসেছিল ওনার ইনস্টিটিউশন থেকে, তার চেয়ে উনি বেশি শিখেছে কাজ করতে গিয়ে। কারণ যখন দেখেছে কোন রোগী কিভাবে কাজ হয়, তখন তখন পেশেন্টের থেকে আমরা যখন রিভিউ গুলো নেই, যে একটা রোগীকে আমি দিলাম, দেওয়ার পর কেন রেজাল্ট পাচ্ছি না, কেন সে ফলো করতে পারছে না, কেন সে কিছুদিন পরে সে আর মানে তার এখন প্ল্যাটু হিট করেছে, কেন সে এখান থেকে বেরোতে পারছে না, কেন সে ধরে রাখতে পারছে না, কেন সে ছেড়ে দিচ্ছে, তো কথা একটাই, ওই যে ইয়ো 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 ডায়েট, মানে আমি 3 মাসের জন্য করব, আমি 3 মাসে 30 কেজি কমাবো, আমি 3 মাসে 20 কেজি কমাবো, ও কমিয়েছে, একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। নট লাইক দ্যাট। আমাদেরকে এমন কিছু করতে হবে আজীবনের জন্য, আমি সুস্থ খাবার আজীবনের জন্য খেতে হবে, ফাস্টিং আজীবনের জন্য করতে হবে। তো আমি চাচ্ছি আপা এই বিষয়ে যদি আপনার একটা ইয়া দিতেন আপনি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে আমাদের দর্শকদেরকে, আসলে এই যে প্রথমে একটা কথা হয়েছিল যে শর্ট টাইম সমাধান, ওই যে বললাম ওজন যখন বাড়ে তখন কেউ কিন্তু একবারও চেক করে না তার ওজন 70 থেকে 100 যে হয়ে গেল, 30 কিলো ওজন বাড়িয়ে ফেললো, এই সময় তার খেয়াল নাই, কিন্তু কমাতে গেলে সে চায় যে পার মান্থে 10 কিলো কমুক এটা। এবং ভিডিওতে আমাদের অনেক ডায়েটিশিয়ান, অনেক ডক্টরের ভিডিও কিন্তু যায়, সো এগুলো কিন্তু ইন জেনারেল, সাধারণত ইন জেনারেল যে সমস্যাগুলো হয় সাধারণ সেটা নিয়ে মানুষের আসলে জন্য। ভিডিও, এই ভিডিওগুলো হয়। বাট আমরা হ্যাঁ, যখন ইন্ডিভিজুয়াল, আমি যখন দেখবো যে একটা মানুষ তার হাইপোথাইরয়েড আছে, তার ডায়াবেটিস আছে, তার হাইপার টেনশন আছে, কেন সে এক্স্যাক্টলি। কিটোতে যাবে? এবং কেউ যদি ভিডিওতে হ্যাঁ, বলে থাকে এটা, সে কখনোই বলে দিবেন আপনারা ভিডিও দেখে দেখে করেন, এটা আমার এক্সপিরিয়েন্স। আমি অ্যাটলিস্ট কখনোই বলি না যে ভিডিও দেখে কিছু করেন। যখনই বলি তখন আমরা বলি যে চেম্বারে আসেন। এটা যখন আমরা কেউ বলি চেম্বারে আসেন, তখনও পাবলিক সেন্টিমেন্টটা থাকে এরকম যে টাকা কামানোর ধান্দা, এই জন্য বলে যে ইয়েতে আসে, কেন আপনারা কমেন্টে করছেন না, কেন আপনারা মেসেজে দিচ্ছেন না, এই ধরনের কথা বলে। সো আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিসও আমি যদি বলি, যেমন আমি মাও শিশু নিয়ে কাজ করেছি, যেমন একজন মাও আফটার প্রেগনেন্সি, খুবই রেয়ার কেস দেখবেন তার হিমোগ্লোবিন, তার ভিটামিন ডি চেক করে, 6 মাস 1 বছরে করে না, অথচ সে বাচ্চাকে কিন্তু ফিট করাচ্ছে। সেম ওয়েতে তার বাচ্চাটা যে গ্রোন আপ হচ্ছে, সেই বাচ্চাটারও কিন্তু একবারের জন্য এই গ্রোথের টাইমে অ্যাটলিস্ট 2 বছরের মধ্যে ভিটামিন ডি, থাইরয়েড এবং হিমোগ্লোবিন লেভেল যে চেক করতে হয়, এটা করে না। বাচ্চা খাচ্ছে না জানে, বা ডক্টর না দিলে করে না। আমি কিন্তু সেভারাল টাইম বলি এই জিনিসগুলোকে করতে। এখন কিটো ডায়েট নিয়ে যে কথাটা হয়েছে যে কখন করবে, কিটো ডায়েট কিন্তু আছে, কিটো ডায়েট অবশ্যই আছে, এবং এটা একটা স্পেশাল ডায়েট। ডেফিনেটলি এটা একটা গাইডলাইনের মাধ্যমে করতে হবে। কেউ যখন করতে চায় তখন তাকে তার ডক্টর, ফিজিশিয়ান, তার ফিজিক্যাল কন্ডিশন, তার ভাইটাল সাইন গুলো সব ঠিক আছে কিনা, এভরিথিং কনসিডারেশন করে দেন হ্যাভ টু বি প্ল্যান। এবং প্রত্যেকটা প্ল্যানই ইন্ডিভিজুয়াল হয়। আমি একজনকে বলে দিলাম যে ঘি খাও, হয়তো ঘিতে তার অ্যালার্জি, সে এখন
ডক্টর জাহাঙ্গীর কবির বলেছে দেখে ঘি খাবে, ব্যাপারটা তো আসলে খুব হাস্যকর। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মস্তিষ্ক দিয়েছে, তার মাথাটা সে নিজে খাটাবে, সেই অনুযায়ী সে করবে। আমার নিজের শরীর সবার আগে আসলে আমার নিজেকেই বুঝতে হবে। জাহাঙ্গীর কবির কি বললো, আয়েশা সিদ্দিকা কি বললো, ডাজেন্ট ম্যাটার, আগে আমাকে বুঝতে হবে, আইকিউ অ্যাপ্লাই করতে হবে, কোনটা ভালো হবে নিজের জন্য এটা বুঝুন, কারণ বডি প্রত্যেকের বডি বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে আলাদা। বডি বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, আমাদের বডি বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজকে বুঝতে বুঝতে হবে, হবে। এবং এবং কোনো সবসময় ডায়েট আপা সার্বজনীন আমি না। একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন, যে আপনি যেই খাবার খেলে আপনার প্রবলেম, সরে যান ওখান থেকে, আরো 100টা খাবার আছে এক্স্যাক্টলি, পৃথিবীতে, আপনি কেন ওটা খাবেন? এক্স্যাক্টলি। এবং আমরা আরেকটা কথা বলি যে আপনারা মানে বিভিন্ন ধরনের খাবারের বিভিন্ন রকম পুষ্টি, তো অনেক ধরনের খাবার যেগুলো পুষ্টিকর আপনারা অল্প অল্প সব ধরনের ট্রাই করবেন। আমি আজকে অনেকগুলো রোগীকে বলেছি যে দেখেন, মাছ, মাংস, ডিম, শাক সবজি, মগজ, পিজা, পায়া, আপনি সব ধরনের খাবার একটু একটু করে খাবেন এবং দেখবেন যে পুরো সপ্তাহ পরে যে আমার কোন খাবারটা এই সপ্তাহে যায়নি, তাহলে ওটা আমি কি ইলিশ মাছ খাইনি নাকি আমি আজকে এটা খাই, মানে সোজা কথা হচ্ছে সব এত ডাইভার্সিটি অফ ফুড কেন আল্লাহ দিয়েছে? কারণ সব দিয়েছেন, খাবারে এক্স্যাক্টলি। বিভিন্ন রকম পুষ্টি আছে। তো আমি সব ধরনের পুষ্টিকর খাবার, মানে বারবার বলছি পুষ্টিকর খাবার, হ্যাঁ, এটা নিয়ে একটু পরেই আমরা আসবো যে আর্টিফিশিয়াল খাবার কোনগুলো। তো পুষ্টিকর খাবার যেগুলো ন্যাচারাল, যেগুলো অর্গানিক, সেই খাবারগুলো আমাদের ডাইভার্সিটি আছে। এবং বিশ্বাস করেন, যদি আমরা ছোটবেলা থেকে পুষ্টিকর খাবারই খেতাম, তাহলে আমাদের ওভার ইটিং এর কোনো চান্সই ছিল না, বিলিভ মি, কোনো চান্স ছিল না। হ্যাঁ, কারণ দেখবেন পৃথিবীতে শুধুমাত্র মানুষ এবং মানুষ যাদেরকে খাওয়ায়, যেসব প্রাণীদেরকে, এরা ছাড়া আর কোনো প্রাণীর খাবারের তালিকার দরকার হয় না। মানে পাখি বলেন, বনে সিংহ বলেন, বাঘ বলেন, হরিণ বলেন, তাহলে একটা প্রাণী, পশু পাখি যদি তার নিজের খাবার নিজে চিনতে পারে, তাহলে আমরা মানুষরা কেন পারছি না? বিকজ আমরা আনন্যাচারাল প্রসেস, এই কথাগুলোতে একটু পরে আসবো, যে আমরা আর্টিফিশিয়াল সুগার, আমরা প্রসেসড ফুড, প্রসেস সুগার, এই যে ম্যান মেড খাবার, খাবারের জেনেটিক্যাল মডিফিকেশন, এগুলো করে খাবার নষ্ট করে ফেলছি। এখন আমরা এডিকশনে পড়ে গেছি। হ্যাঁ, সো এটা নিয়ে আমরা ঠিক আছে, থ্যাংক ইউ আপা। অবশ্যই কথা বলবো আমরা এই বিষয়গুলো নিয়ে, অবশ্যই কথা বলবো। যেটি আপনি বলছিলেন ডক্টর জাহাঙ্গীর কবির, যে খাওয়ার জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, কাজ করছি, ঘুরে বেড়াচ্ছি, ফিরে বেড়াচ্ছি এবং ইনকাম করছি, যাই করছি পেটটার জন্যই কিন্তু। এবং সেই খাবারই আমাদেরকে সমস্যা করে দিচ্ছে, পরবর্তীতে সেই খাবারকেই আবার কন্ট্রোল করার জন্য নিউট্রিশনিস্টের কাছে যেতে হচ্ছে বা ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখতে হচ্ছে। তো আসলে এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হব। ফাস্টিং এর কথাটা অনেকবার আসছিল, ফাস্টিং বিষয়ে একটু শুনতে চাইবো, কে বলবেন? ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছেই প্রথমে আসি। আগে আপা বলুক একটু, তারপরে আমি বলি। আপা তো নিজেই রোজা রাখে। আপনি কেমন লাগে আচ্ছা, রোজা রাখতে? না আলহামদুলিল্লাহ, এটা বেসিক্যালি হ্যাঁ, সারা বছরে তো আমাদের মানে রোজা নিয়ে ভিডিও ডেফিনেটলি আমার আছে। তারপরে আমি একটু বলি যে আমি রোজার আগে ভিডিওতে যে কথাটা বলে থাকি সেটা হলো যে 12 মাস, আমাদের 12 মাসের মধ্যে আমরা 1 মাস হলো ধর্মীয় ভাবে রোজা পালন করি। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে ফাস্টিং বা রোজা এটা পৃথিবীর সব ধর্মেই কিন্তু আছে। আমরা যারা অন্য ধর্মের পেশেন্টে যখন আমরা ডিল করি, তাদের ধর্ম কিন্তু ফাস্টিং আছে। ডেফিনেটলি এটার সায়েন্টিফিক ব্যাখ্যা যেমন আছে, তেমন কিন্তু ধর্মীয় ব্যাখ্যাও কিন্তু আমাদের আছে। তো আমি যেটা পার্সোনালি ফিল করি, আমি সায়েন্টিফিক্যালি যাব না, ওইটা জাহাঙ্গীর ভাই বলুক। আমি জাস্ট নিজের বাই বডি যেটা ফিল করি সেটাই বলি, যে 11 মাস আমরা যে খাবারগুলোকে খাই, ডেফিনেটলি আমরা বডির উপর একটা অত্যাচার করি। আমাদের যেটা বিরিয়ানি খেতে ভালো লাগে, বার্গার খেতে ভালো লাগে, সারা বছর আমরা খাচ্ছি। তো আমাদের অর্গানের কিন্তু কোনো রেস্ট নাই, ইনফ্যাক্ট আমরা রেস্টলেস কাজ করি। এখনকার যে সমস্যা, লাইফস্টাইল যে এখন নাই, তার কারণ হলো দেখবেন রাত জেগে কাজ করছে অথবা রাত জেগে পড়ছে, সো দ্যাট রাত জেগেই খাচ্ছে। আলটিমেটলি কারো বডির মধ্যে কোনো সাউন্ড বডি কিন্তু পাওয়া যাবে না যে বডিটাকে সে রেস্ট দিচ্ছে। সো ফার্স্টিং যে কাজটা আমাদের করে সেটা হলো যে এই যে 11 মাস বডিকে এরকম লোডটা দিলাম, 11 মাসের পরে একটা মাস যে আমরা ফাস্টিং করলাম, তখন কিন্তু আমার হার্ট, কিডনি, লিভার, লাং, প্রত্যেকটা ইন্টারনাল অর্গান আমার কিন্তু কাজ করে তখন। হ্যাঁ, সো অটোফেজি নিয়ে আমি বলবো না, এটা জাহির ভাইকে আমি বলতে বলবো। আমি খুব সিম্পল ভাষায় আমার কথাটুকু বলি যে আমি ফিল করি যে না, আই ফিল গুড। এবং বডিতে তখন যে স্টমাক যে আমার কাজ করছে, তখন অনেক ইনফ্লামেটরি ডিজিজ আছে যেটা আমি ফিল করি না। বাট আমি কখনো এটা বলবো না যে ওজন কমানোর জন্য ফাস্টিং করুন। আমি বলি শরীরকে ভালো রাখার জন্য ফাস্টিং করুন, ওজন কমানোর জন্য না, শরীর ভালো রাখার সুস্থতার জন্য, জন্য, সুস্থতার সুস্থতার জন্য। জন্য। তো অনেকে আপু, গ্যাস্ট্রাইটিসে ওজন ভুগেন। কমানোর আমি বলি আপা শুনেন, আমাদেরকে একটা বিষয় একমত হতে হবে সবাইকে, ওজন কমানো মাথা থেকে সরাইতে হবে। কারণ ওজন কমানো কি, আমাদের কাছে এখন বেশিরভাগ 50% রোগী আছে যাদের ওজন নাই, বুঝছেন? এখন 50% রোগী আছে, বিকজ উই আর নট অ্যাড্রেসিং ওজন কমানো, উই আর অ্যাড্রেসিং হেলথ। এক্স্যাক্টলি, হেলথ। এখন যার ওজন কম এক্স্যাক্টলি। আছে তাকে হেলথি ওজন বাড়াতে হবে।
আর যার শরীরে চর্বি আছে সেটা গলাতে হবে। হ্যাঁ, এখানে ওজন গলাতে কম হবে, হ্যাঁ বেশির ব্যাপার না। হ্যাঁ, এটা ব্যাপার না। এক্স্যাক্টলি। না কিন্তু তো অনেক একজন আপা, আমাদেরই আপনি অনেক তো শুধু একজন 30 টা রোজা দর্শক রাখেন কিন্তু তা না। আছেন, আমি একটু আপনি ইন্টারাপ্ট করি, আমি একটু ইন্টারাপ্ট করতে চাইবো। একজন দর্শক শফিকুল আলম, তিনি কিন্তু ওজন বাড়াতে চাই, কি করব প্রশ্ন করেছেন। মাঝখানে আমি প্রশ্নটি দিয়ে দিলাম, আচ্ছা, আমি উত্তর বলবো আমরা আমি অবশ্যই প্রশ্নটা বলবো চলে নিব। আসবে। হ্যাঁ, আচ্ছা ভাই বলবে, আমি আমি একটু বলবো ফিনিশিং দিয়ে দিচ্ছি আমি রোজার বলবো বিষয়টা আপাকে যে আরেকটু বলি হ্যাঁ, আপা। আপা, ফিনিশিং হ্যাঁ, দেওয়ার আগে আপনি কিন্তু শুধু 30টা রোজা রাখেন তা না। আপনি কিন্তু, আমি জি জানি আমি অন্য রোজাও আপনি রাখি। প্রতি সপ্তাহে 2টো রোজা রাখেন। আমি জি জানি আপনি মাসের মাঝখানে 3 দিন রোজা রাখেন। আমি জানি আপনি বিভিন্ন নফল রোজাগুলো রাখেন। তাহলে এই যে রোজা কেন রাখছেন এবং কেন ভালো লাগছে আপনার এবং কিরকম ভালো লাগে সেটা একটু বলেন, জাস্ট ফ্র্যাঙ্কলি, মানে হ্যাঁ, পার্সোনাল আচ্ছা ওপিনিয়ন, নো সায়েন্টিফিক আচ্ছা। ব্যাকগ্রাউন্ড, নো নো নাথিং নো, আমি রিলিজিয়াস। পার্সোনাল, আমার পার্সোনাল না, রিলিজিয়াস তো ডেফিনেটলি আছে, কারণ আমি রিলিজিয়াস, আমি এটাকে বিলিভ করি। আমি অনেক অবশ্যই বেশি, আছে, অবশ্যই আমি আছে। অনেক বেশি ফলো করি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 100% পারি না, বাট এটা আমার নবীজির একটা ধারা যে সপ্তাহে সাল্লাল্লাহু দুটো আলাইহি বা সাল্লাম। হ্যাঁ আইয়ামে বীজের রোজা, এটা হ্যাঁ আমিও 100% এটা মেনটেন করতে পারি না, বাট মানে এটাকে আমি মেনটেন করার চেষ্টা করি। এই যে আরাফার দিনের এক্স্যাক্টলি। রোজা, মহররমের রোজা, এই রোজাগুলো রাখার আমি চেষ্টা করি এবং আই ফিল গুড। আমি বারবারই বলছি, বডির অনেক ইনফ্লামেটরি ডিজিজ আছে যেটা এটাতে ভালো কন্ট্রোল হয়। যারা 60 বিভিন্ন টাইপস, ধরনের 60 টাইপস। হ্যাঁ, যারা বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজে ভুগছেন, স্পেশালি ডায়াবেটিস, থাইরয়েড, এই ধরনের ডিজিজে যারা ভুগছেন, এটার ইমপ্রুভমেন্ট হয়, আর্থারাইটিস এর ইমপ্রুভমেন্ট হয়। এটা আমি নিজেই পার্সোনালি আর্থারাইটিস এর পেশেন্ট। সো দ্যাট আমি কিন্তু, আর্থারাইটিস কিন্তু একটা ইনফ্লামেশন, আমাদের বোনসে ইনফ্লামেশন তৈরি করে, সো দ্যাট আমি কিন্তু এই উপকারগুলো পাই। সো আমার অনেক পেশেন্টই আছে কিন্তু আমি দেখি নিজ থেকেও তারা রাখে এবং আমাকে জিজ্ঞেস করে, ইনফ্যাক্ট তারা সপ্তাহের ওই 2 দিন কি খাবে এটাও কিন্তু জিজ্ঞেস করে যায়। এই যেমন আরাফা গেল সেদিন, আরাফায় অনেকে কিন্তু জিলহজের 10টা রোজাও কিন্তু রেখেছে, একদম টানা 10টা রোজা। সেই 10টা রোজা সে ডেফিনেটলি বডিতে ভালো ফিল করছে, কিন্তু অনেকের মধ্যে একটা ভয় আছে যে সে একটা ডায়েট করছে, ওজন কমানো বা বাড়ানো, হোয়াট এভার ইট ইজ, বা সে ডায়াবেটিক পেশেন্ট, এখন যে মাঝখানে সে রোজা রাখবে এটাকে সে রাখতে পারবে কিনা, এই কনফিউশন তাদের মধ্যে থাকে। আজকে যারা এখানে ভিউয়ার্স আছেন, ডেফিনেটলি আমারও জাহাঙ্গীর ভাইয়ের অনেক পেশেন্ট আছেন, তাদেরকে বলবো অবভিয়াসলি রাখতে পারবেন এবং এইটা বরং বডির জন্য অনেক ভালো। এই যে সপ্তাহের মাঝখানে 2টো রোজা রাখলেন, অর্গানগুলোকে রেস্ট দিলেন, আপনার ইন্টারনালি কোনো ইনফেকশনাল কোনো ডিজিজ থাকলেও সেটাও কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে, আপনার অ্যান্টিবডি গুলো অনেক অনেক বেশি এনার্জেটিক হবে, বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সারাদিন রোজা রাখার পরে আপনি ইফতার, ডিনার এবং সেহরি কি করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু প্রসেস খাবার বা জাঙ্ক ফুড বা অতিরিক্ত তৈলাক্ত বা চিনি জাতীয় খাবার যদি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু এই বেনিফিটসটা আপনি পেলেন না। এক্স্যাক্টলি। আপা যেখানে, ডক্টর, হ্যালো, জি আমরা কি ডক্টর আছি, শোনা জাহাঙ্গীর যাচ্ছে? কবির, আপনি আপনি বলতে আমি, চাইছিলেন ফাস্টিং হ্যাঁ, নিয়ে। থ্যাংক ইউ। জি, আপা যেখানে শেষ করেছে সেখান থেকে আমি শুরু করি, সেটা হচ্ছে অটোফেজি। তো অটোফেজি, যে আপনারা জানেন, জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন এই অটোফেজির মাধ্যমে, এবং এই অটোফেজির মাধ্যমে 100টা রোগের উপকার পাওয়া যায়, প্রায় 100টা, তার ভিতরে 60 ধরনের হচ্ছে আপনার 60 টাইপস অফ ইনফ্লামেটরি ডিজিজ, যেটা আপা বললেন, 60 ধরনের সেখানে অ্যাজমা আছে, আর্থ্রাইটিস আছে, বার্সাইটিস আছে, টেন্ডিনাইটিস আছে, যত আইটিস আছে, মানে আমরা যত আইটিস শিখেছি, মানে ইনফ্লামেশন যত আছে বডিতে। ওকে, এখন আমরা অটোফেজির বেনিফিট পাই না কেন? অনেকে দেখবেন 30টা রোজা রাখার পরেও তারা কোনো বেনিফিট পায়নি। প্রধান কারণ আপা এখানেই আপা শেষ করেছেন, সেখান থেকে আমি শুরু করি। অটোফেজির জন্য আমার 3টি বিষয় খুব ইম্পর্টেন্ট আপা। হ্যাঁ, 3টি বিষয়। এক হচ্ছে আপনার ইনসুলিন লেভেল কম থাকতে হবে। আপনার যদি বডিতে ইনসুলিন লেভেল বেশি থাকে, অটোফেজি হবে না। 2 হচ্ছে আপনার সুগার লেভেল কম থাকতে হবে। আপনার যদি বডিতে সুগার বেশি থাকে, অটোফেজি হবে না। 3 হচ্ছে এমটর প্রক্রিয়া, অর্থাৎ আমরা যদি প্রোটিন খাবার বেশি খাই, প্রোটিন বেশি খাই, তাহলে এমটর প্রক্রিয়াটা অ্যাক্টিভেটেড হয়। ল্যাবে যেটা করে, র্যাপামাইসিন দিয়ে এমটর প্রক্রিয়াটাকে ব্লক করে অটোফেজি চালু করে। তো আমাদের এই প্রোটিন বেশি খেলে ইনিশিয়ালি যারা অটোফেজ চায় তাদের অটোফেজি হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে প্রোটিন বেশি খেলে, প্রোটিন, আপনি যখন আপনার অটোফেজি চলতেছে, আপনি তো 16-18 ঘন্টা ফাস্টিং করেছেন, অটোফেজি শুরু হয়েছে, প্রোটিন খান, ইমিডিয়েটলি অটোফেজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে অটোফেজি। তো এখন আসেন ইনসুলিন বাড়ার কি কি কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আমরা যে সুগারি খাবারগুলো খাচ্ছি, যেটা আপা একটু আগে বলেন, প্রসেসড সুগার, প্রসেসড ফুড, সাদা চালের ভাত, এগুলো আমি বলবো চিনির শিরা, জাস্ট চিনির শিরা, আর কিছু না। হ্যাঁ, যে কোনো দোকানের প্রসেস যেগুলো, সেগুলো ফুড। এখন এই খাবারগুলো সবচেয়ে খারাপ দিক হচ্ছে দিস ইজ ইনফ্লামেটরি টু আওয়ার বডি। তাহলে আমরা ফাস্টিং করছি ইনফ্লামেশন থেকে ভালো হওয়ার জন্য, তাহলে আমি খাচ্ছি কি খাবার, প্রসেসড ফুড। আপনি ডিপ ফ্রাই খাবার খাচ্ছেন, কোনো পুষ্টিবিদ কখনো বলেছে তুমি ডিপ ফ্রাই খেতে পারবা? তাহলে আমরা কিভাবে
তাহলে আমি না শুনছি ডাক্তারের কথা, না শুনছি পুষ্টিবিদের কথা, আর দোষ দিচ্ছে আমরা দুইজনকে, মানে একটা মানে বিপরীত জায়গায় দাঁড়া করাচ্ছি, অথচ আমরা কারো কথা শুনি না, বুঝছেন, আমরা পাবলিক। তো তাইলে কার কথায় সে ডিপ ফ্রাই খাচ্ছে? জিহ্বার কথায়। মানে সে কিন্তু আসলে কাউকে শুনছে না, বুঝছেন, সে শুধু নিজের জিহ্বাকে মূল্যায়ন করতেছে। তো দেখেন, আপনি ইফতার করার পরে 3 গ্লাস শরবত, তাহলে আপাও বলে নাই সাদা চিনি খাইতে, আমিও বলি না সাদা চিনি খাইতে, তুমি 3 গ্লাস শরবত কই পাইছো? তারপরে কি করবে? পেঁয়াজু বেগুনি যা আছে সেটা ডিপ ফ্রাই করে, বুঝছেন, সেটার আর খাদ্য গুণ জিরো। কারণ একটা খাবারকে এমনকি যখন আপনি ডিপ ফ্রাই এমনকি করবেন, চিকেন ফ্রাই সসে যেগুলি বাসায় হ্যাঁ বানিয়ে ডিপ ফ্রাই করে খাচ্ছে, যে বাসার খাবারই তো খাচ্ছি। হ্যাঁ বাসার খাবার খাচ্ছি, হ্যাঁ, তো বাসার বিষ খাচ্ছি আর কি, বাসায় তৈরি বিষ, হ্যাঁ, বাসার দোকানের বিষ বিষ না। খাচ্ছি, তো সেটাই। দেখেন আপা, বাসার বিষ খাচ্ছি, হ্যাঁ। তো এখন আপা পুষ্টিবিদ, আপনি বলেন পোড়ানোর পরে কি পুষ্টি অবশিষ্ট থাকে আপা একটা ডিপ ফ্রাই খাবারে? নাথিং। কিছুই আর থাকে না। প্রোটিনকে পোড়ালে কি হবে জানেন? প্রোটিনকে পোড়ালে হবে ডিজেনারেটিভ ক্যান্সার। চেঞ্জ। প্রোটিনকে এক্স্যাক্টলি। পোড়ালে হবে ক্যান্সার, ক্যান্সার হবে। প্রোটিন পোড়ালে ক্যান্সার হবে, বুঝছেন। আমাদের ক্যান্সার যেটা হচ্ছে মেইনলি পোড়ানো প্রোটিন, যে আমরা যে পোড়া খাই না, এই পোড়া আমাদেরকে পোড়ায় দিতেছে, শেষ করে দিতেছে, এটা আমরা বুঝতে হবে। এই কথাগুলো বলতে বলতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে আমরা বোঝাতে পারছি না, গত পারিনি। আমার রুগীরা পোড়া জিনিস খেয়েছে, আপনি আর আপার কথা কি বলবেন? আমার রুগীরাই খেয়েছে, হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীরকে তারা ফলো করে, বুঝছেন, কেমন জানেন, পেঁয়াজু খায়, হ্যাঁ, যাই হোক। তো এখন এই যে ভাজা পোড়া আপনি খাইলেন, তাহলে ইনফ্লামেশন হবে না আপনার? তাহলে আপনার ইনফ্লামেশন হলে কিন্তু আপনি চাইতেছেন ইনফ্লামেশন থেকে ভালো হইতে, খাইতেছেন যেন ইনফ্লামেশন হয়, জীবনও আপনি ভালো থাকতে পারবেন না, এটা মনে রাখেন। আগে আমাদেরকে ন্যাচারাল খাবার খেতে হবে, অর্গানিক খাবার খেতে হবে। আপা যেটা বললেন, আমরা যেটা বলছি, সকল পুষ্টিবিদ এই কথাই বলছে। আমি রোজাতে যতগুলো পুষ্টিবিদ প্রোগ্রাম করেছে সবার গুলো দেখেছি, সবাই সুন্দর কথা বলেছেন, আমি কোনো অবজেকশন পাইনি। শুধু একটা জায়গায় অবজেকশন পেয়েছি, যে সয়াবিন তেল কিন্তু খাওয়া যাবে না, খবরদার, এটা যেই বলুক আপাও আমার সঙ্গে একমত হবে, কখনো ভেজিটেবল অয়েল খাওয়া যাবে না। এটা যদি কেউ বলে তাকে বলবো প্লিজ হাত জোড় করছি, আপনারা এই পরামর্শ দিবেন না মানুষকে। আমার লক্ষ লক্ষ রোগী যারা আমাকে একটু ফলো করে না, শুধু তেল চেঞ্জ করেছে, তাদের আর গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না। এরকম হাজার হাজার কমেন্ট পাবেন, লাখ লাখ কমেন্ট পাবেন, হাজার হাজার না, সরি, কি লাখ লাখ তেল কমেন্ট খাবে? পাবেন, আপনারা গিয়ে দেখেন। তাহলে কোন তেল খাবেন? আপনি কোন তেল তেল সাজেস্ট ন্যাচারাল করছেন? যেটা আছে, ন্যাচারাল যেটা আছে, দেখেন, আমি না, আমি কোনো তেল সাজেস্ট করছি না, আপনি যেই তেল নিজে ঘরে বানাতে পারবেন, দ্যাটস অল। আপনি চাইলে নিজে সরিষা নিয়ে একটা চিপ দিলে তেল হবে, আপনি চাইলে অলিভ অয়েল দিয়ে নিজে তেল বানাইতে পারবেন, আপনি চাইলে কোকোনাট দিয়ে নিজে তেল বানাইতে পারবেন, যেটা যে তেল পারবেন। মানুষ বানাইতে পারে। আর আপনাকে আচ্ছা। আমি কত লিটার সয়াবিন লাগবে আমি দিব আপনাকে, সয়ার বিন দিব আপনাকে, কত কেজি লাগবে আপনি ঘরে একটু সয়াবিন তেল বানায় আমাকে দেখায় পারেন কিনা, আমাকে দেখায়। উই নো অল দা প্রসেস, যে কিভাবে সয়াবিন তেল তৈরি করে, সো আজকে ডিসকাস করব না। বাট মনে রাখেন, ভেজিটেবল দিয়ে তেল হয় না, ওকে, ভেজিটেবল দিয়ে তেল হয় না। তো নামটাই ভুল দিছে যেন আমাদেরকে খাওয়াইতে পারে, বুঝছেন, নামটাই ভুল দিছে যেন আমাদেরকে গেলাইতে পারে। ভেজিটেবলের কোনো তেল হয় না, ওয়ালা সিডস অয়েল, প্রসেস, কেমিক্যালি ট্রিটেড, হাই হিট প্রসেস, দিস ইজ নট তেল, এটা হলো মানুষকে মারার বিষ। এবং আমরা প্রতিটি খাবারে তেল মিশাচ্ছি, প্রতিটি খাবারকে বিষাক্ত করে আমি খাচ্ছি, এটা যে কত বড় বিষ, এটা যে কত বড় অভিশাপ, এটা আপনাদেরকে আজকে, এটা এখান থেকে এই মেসেজটা নিয়ে যান, যে আমি ডিমের কুসুম খেতে ভয় পাই, সেই আমি সয়াবিন তেল 10 লিটার মাসে খেতে ভয় পাই না। এবার বোঝেন অবস্থা, যে আমাদেরকে কিভাবে বোকা বানানো হয়েছে। তো তাইলে আপনি যদি 10 লিটার সয়াবিন তেল খান, আপনি কিভাবে ভালো থাকার আশা করেন? তাহলে আগে সুস্থ খাবার, ওকে। এবার আসেন ফাস্টিং, অটোফেজি নিয়ে কথা বলছি। তো আমি দেখেন সবাইকে বলতেছি যে আমি রেফারেন্স ছাড়া কথা বলি না। এই যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের এই আর্টিকেলটা, এটা আপনারা দিয়ে দিন, এই যে আর্টিকেলটা দেখেন, এফেক্টস অফ ইন্টারমিটেন্ট ফাস্টিং অন হেলথ, এজিং অ্যান্ড ডিজিজ। এই জিনিসটা আমি বলবো আপনারা সবাই পড়বেন, আর যারা পড়তে পারবেন না আমাকে বিশ্বাস করবেন, কারণ আমি এইটা নিয়ে এখন এখান থেকে পড়ে পড়ে শোনাচ্ছি। তো দেখেন, এখানে প্রথমে বলা হয়েছে, এই যে ছবিটাকে জাস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যে এখানে এই যে দেখেন, এই যে ছবিটাকে জাস্ট পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে যে কি কি উপকার পাওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্রেস রেজিস্ট্যান্স, নাও উই আর অল স্ট্রেস, হ্যাঁ, এই ফাস্টিং এর মাধ্যমে আপনি স্ট্রেস রেজিস্ট্যান্স হবে। কিভাবে? ব্রেন ভিতরে আপনার কি হয়, স্ট্রেস, মানে যে আমরা এখানে যদি আরো অনেক কথা বলি, যে গাবা রিলিজ হয়, আপনারা জানেন এক্সারসাইজ করলে গাবা রিলিজ হয়, স্ট্রেস ম্যানেজ করার জন্য গাবা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গাবার মাধ্যমে আমার স্ট্রেস রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ সেলগুলো বেশি বেশি স্ট্রেস নেওয়ার মতো ক্যাপাবল হয়, ওকে। নেক্সট আসছে অটোফেজি, যেটা নিয়ে আমি আরেকটু পরে বলবো, আরো ডিটেলসে বলবো, কারণ আমার বডিতে আপনি ডাক্তার হিসেবে জানেন যে অ্যাপোপ্টোসিস একটা প্রক্রিয়া আছে, যে প্রোগ্রাম সেল ডেথ,
sometimes apoptosis is not enough to cleansing our body. You know যে অ্যালঝেইমার্স ডিজিজ, এখানে কি হচ্ছে, অ্যামোলয়েড প্ল্যাকস তৈরি হচ্ছে। তো এখানে সেখানে আমার প্রোগ্রাম সেল ডেথ হলে হয় না, সেখানে আমার আরো কিছু লাগে, যেমন রিপেয়ার এন্ড হিলিংটা লাগে। তো আমি যদি রিসাইকেল করি, যে বাজে প্রোটিনটাকে আমি নতুন করে জিন এক্সপ্রেশনের মাধ্যমে নতুন প্রোটিন সিনথেসিস করি, অর্থাৎ আমার খারাপ প্রোটিনটাকে আমি ভালো প্রোটিনে রূপান্তর করলাম, আমরা একটা খারাপ সেলকে একটা নতুন সেলে পরিণত করলাম। এই যে এজিং প্রসেসকে রিভার্স করা যায়, এটাই বলেছেন, এজিং প্রসেসকে আমি অটোফেজির মাধ্যমে এজিং প্রসেসকে রিভার্স করা যায়। যেমন ওদিন একজন হুজুর আসছে আমার কাছে, বুঝছে, তার আগে সাদা দাড়ি গজাইতো, এখন কালো দাড়ি গজাচ্ছে। তো তার একটু আগে আমাদের এখানকার যে হিট হাসপাতালের এমডি ডক্টর সুমন ভাই বলে যে এই জাহাঙ্গীর এজিং প্রসেস কি রিভার্স করা যায়? আমি বললাম যায়, হ্যাঁ এটা এখানে আছে, যায়। তো এরপরে ওই লোকের সাথে দেখা, ও নিজে দেখাচ্ছে যে দাড়িগুলো এখন কালো বেরোচ্ছে। তা আমি বললাম এই যে আপনার চোখের সামনে প্রমাণ, আপনি দেখেন, আমি কিছু বলবো না, হ্যাঁ আমিও কিছু বলবো না, আপনার চোখের সামনে প্রমাণ, আপনি দেখেন যে এই যে ওর গজাচ্ছে। তার মানে আপনি এটা সায়েন্টিফিক্যাল ডকুমেন্ট, রিভার্স করা যায়, এজিং প্রসেসকে রিভার্স করা যায়। এরপর আসে লিপিড মেটাবলিজম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই ফ্যাটকে বার্ন করতে চাই, বাট হাউ? আপনি জানেন ফাস্টিং করলে ফ্যাট বার্ন হতে কোনো বাধা থাকে না, কেন? কারণ ইনসুলিন লেভেল কম, সুগার লেভেল কম, সো নাও ইউ হ্যাভ টু বার্ন ফ্যাট। এই ফ্যাট বার্নিং মানেই হলো কিটোসিডোসিসের মাধ্যমে আপনি শক্তি পাচ্ছেন। তো এখন ফাস্টিং করলে অটোমেটিক আপনি কিটোসিসে চলে যাচ্ছেন। দিস ইজ নট লাইক মানে আপনার সে ডিকেএ না, হ্যাঁ অনেকে এটাকে কনফিউজ করে যে ডায়াবেটিক কিটোএসিডোসিস, দিস ইজ অ্যানাদার থিং। ডায়াবেটিক কিটোএসিডোসিসে আপনি দেখবেন সুগার লেভেল 30-35 থাকে, তাদের শরীরে কোনো ইনসুলিন থাকে না, অ্যাবসেন্স অফ একদম অ্যাবসলিউট অ্যাবসেন্স বা একদম রিলেটিভ অ্যাবসেন্ট অফ ইনসুলিন। আর এখানে কি হচ্ছে, আমাদের ইনসুলিন বেশি আছে। তো যদি ইনসুলিন বেশি থাকে, সুগার লেভেল কম থাকে, বিটা আপনি কাঁচে ডিকে বানাতে পারবেন না, চাইলেও পারবেন না। সো এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেট, এটা তৈরি হয় ফাস্টিং এ। এই যে এখানে আপনি লিপিড মেটাবলিজমের এখানে আপনি দেখবেন যে এখানে ওরা প্রসেসটা বলে দিয়েছে, বিশেষ করে পরের পৃষ্ঠাতে আপনারা দেখবেন এইখানে এটা দেখিয়েছে যে কিভাবে বিটা হাইড্রোক্সি বিউটারেট তৈরি হয়, হ্যাঁ, এবং এখানে কিটোন বডি তৈরি হয়। এটা কিন্তু আমি কোনো কিটো ডায়েট করে না, ফাস্টিং এ আমরা যখনই রোজা রাখছি আমরা সবাই কিটো করছি, কিন্তু আসলে এটা কিটো নয়, এটা হচ্ছে আমার ফ্যাট মেটাবলিজম হচ্ছে। এখন ব্রেন ফ্যাট ব্যবহার করতে পারে না, ব্রেন ব্যবহার করতে পারে কিটোন বডি। ব্রেন গ্লুকোজে যেমন চলতে পারে, ফ্যাটেও চলতে পারে, বাট ফ্যাট ডাইরেক্টলি সে ব্যবহার করতে পারে না। বিটা হাইড্রোক্সি বিউটারেট ব্রেনে যায়, আপনি চাইলে 75% বিটা হাইড্রোক্সি বিউটারেট এবং 25% সুগার দিয়ে আপনি চলবেন, কারণ ব্রেনের কিছু কিছু জায়গা আছে, গ্লিয়াল সেল আছে, আরো কিছু জায়গা আছে 100% সুগার ডিপেন্ডেন্ট, ওরা সুগার ছাড়া চলতে পারবে না। সো 25% আপনার সুগার লাগবে। এখানে পুরো কেউ কোনোদিন ব্রেনকে একটা ফুয়েলে চালাতে পারে না, শুধু সুগার দিয়ে চালাতে পারবেন, বাট শুধু কিটোন দিয়ে কোনোদিন পারবেন না, সেখানে 25% সুগার লাগবে। সো এটা অনেকে জানে না, হ্যাঁ, যে মনে করে যে শুধু কিটোন দিয়ে চলবে। নো, দিস ইজ নট ট্রু, এবং এখানে তাই বলেছে, এটা কখনো সম্ভব না। সো সুগার ডিপেন্ডেন্ট কিছু জায়গা আছে, যেমন আপনার যেখানে মাইটোকন্ড্রিয়া নাই, তো কিছু জায়গা আছে যে সেখানে তো আপনি কখনো মাইটোকন্ড্রিয়া লাগবে ফ্যাট বার্নিং এর জন্য। এই যে ক্যান্সার সেলগুলো মাইটোকন্ড্রিয়া ডিফেক্টিভ, এই জন্য ক্যান্সার সেল ফ্যাট বার্নিং করতে পারে না, ক্যান্সার সেল পারে না, হ্যাঁ, ফ্যাট বার্ন, তারা শুধু সুগার বার্ন করে চলে। এই কারণে এখানে বলেছে যে ক্যান্সার থেকে আপনি বাঁচতে পারবেন, আমি একটু পরে আসছি। এরপর কি হবে, মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস হবে। হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়াল বায়োজেনেসিস? কারণ মাইটোকন্ড্রিয়া থেকে বেশি বেশি আপনার এটিপি উৎপাদন হবে, মাইটোকন্ড্রিয়ার সাইজ বড় হবে, সংখ্যায় বাড়বে। ক্যান ইউ ইমাজিন? আপনার এনার্জি প্রোডাকশন বাড়বে, আপনার জেনারেটর বডিতে বাড়বে। সো দিস ইজ অ্যামেজিং। এরপরে সেল সার্ভাইভাল বাড়বে, অর্থাৎ আপনি ওই যে যেটাকে বললাম যে এজিং প্রসেসকে রিভার্স করে, ডিজিজ প্রসেসকে রিভার্স করে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হবে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়বে। এবং এখানে আপনার ফ্যাটি লিভার হচ্ছে কেন, এই যে এখানে আপনি দেখবেন যে এই যে টিজি এখানে দেখবেন টিজি, তো টিজি কে ব্রেকডাউন হচ্ছে, টিজি ব্রেকডাউন হয়ে কি হচ্ছে, এটা হচ্ছে গ্লিসারল, তারপর ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড কি হচ্ছে, ব্লাডে আসছে, ব্লাড থেকে কোথায় যাচ্ছে, লিভারে যাচ্ছে, লিভার থেকে কি হচ্ছে, বিটা হাইড্রোক্সি বিউটারেট তৈরি হচ্ছে, বিটা হাইড্রোক্সি বিউটারেট কোথায় যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, স্কেলেটাল মাসলে যাচ্ছে, হার্টে যাচ্ছে, এবং এম্পাওয়ার করছে। এখানে বলা হয়েছে এটা এটিপি প্রোডাকশন করছে, এটা অটোফেজিকে স্টিমুলেট করছে, বিডিএনএফ সিগন্যালিংকে বাড়াচ্ছে, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, অর্থাৎ আপনার ব্রেনে নিউরোজেনেসিস হচ্ছে, নতুন নতুন ব্রেন সেল তৈরি হচ্ছে, মেমোরি হিপোক্যাম্পাস গুলো বাড়ছে। সো নাও ইউ আর শার্পার। হ্যাঁ, হরলিক্স খেয়ে না, ফাস্টিং করে ইউ উইল শার্পার, হ্যাঁ, এন্ড স্ট্রঙ্গার। আপনি স্ট্রং হবেন, কারণ মাইটোকন্ড্রিয়া মানে কি, শক্তি, এনার্জি। তাহলে আমি দুর্বল হব না, বরং আমি আমার এখানে আরো স্ট্রঙ্গার হব। নিউরো আরো বিষয় আছে। এখন এখানে বলা হয়েছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এখানে আমরা যে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা কিভাবে কাজ করব, এবং এটা লং টার্ম বেনিফিট, শর্ট টার্ম বেনিফিট, এখানে অনেকগুলো বিষয় আছে। তা আমি এখানে একটু বলছি আপনাদেরকে।
একটু ধৈর্য ধরে শুনবেন। যে প্রথম হচ্ছে যে পিরিয়ডিক ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটা নিয়ে আপনারা প্রথমে কথা বলেছেন, সেটার বেনিফিট গুলো কি কি। কিন্তু মনে রাখবেন, আগে আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেট করতে হবে, মেটাবলিক সুইচিং করতে হবে। কিভাবে? ওই যে শর্করা মানে সুগার লেভেল কমিয়ে, ইনসুলিন লেভেল কমিয়ে, নাহলে হবে না। ওই শর্তগুলো পূরণ করতে হবে। করার পরে এক্সারসাইজ করতে হবে। তাহলে কি হবে? সিস্টেমিক অ্যান্ড সেলুলার অ্যাডাপ্টেশন টু বায়ো এনার্জেটিক চ্যালেঞ্জ, যেটা একটু আগে বললাম কিটোজেনেসিস হবে। সেটা হচ্ছে নট লাইক মানে ডিকেএ, যেটা আমরা ভয় আমি পাই। কি একটু ইন্টারাপ্ট করতে পারি উইথ ইওর পারমিশন? একটু বোন আমি শেষ করি। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এখানে অ্যান্টি অক্সিডেন্ট ডিফেন্স তৈরি হবে। আমি জাস্ট এখানে জার্নাল থেকে জাস্ট কিছু কিছু বলছি, এখন আর পুরোটা বলবো না। অ্যান্টি অক্সিডেন্ট ডিফেন্স তৈরি হবে। আমরা সবাই চাই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ। তারপরে ডিএনএ রিপেয়ার হবে। এখন ডিএনএ রিপেয়ার হতে বাধা হচ্ছে দুটো, মনে রাখবেন। আমার জিন এক্সপ্রেশনে দুটো জিনিস বাধা। আমার যদি ভাইটামিন ডি লেভেল ভালো না থাকে, ভাইটামিন ডি প্রায় 300টা রিঅ্যাকশনে কাজ করে, 300 রিঅ্যাকশনস। তো ভাইটামিন ডি ভালো না থাকলে আপনার এটা হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, অটোফেজি হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, আপনার এটা হবে না, আপনার রিপেয়ার হবে না। আর যদি ওমেগা 3 না থাকে, আপনার রিপেয়ারটা হবে না। তাহলে ওমেগা 3 একটা শর্ত, ভালো থাকতে হবে, ভাইটামিন ডি লেভেল ভালো থাকতে হবে, তবেই কিন্তু এখানে আপনার এই যে আপনার ডিএনএ রিপেয়ারটা ভালো হবে, বুঝছেন? আরেকটা হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ, এটার জন্য টারমারিক, আমরা বলি না যে টারমারিক হলুদের গুঁড়া, বা আমরা এটার ভিতরে যে আছে কারকিউমিন থেকে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ, কারকিউমিন ডিরেক্টলি অ্যান্টি অক্সিডেন্ট কোনো প্রপার্টিজ নেই। এটা গিয়ে ওখানে একটা সেট টু মানে এখানে ইয়াটা আছে, আমি বলছি আপনাদেরকে এক্স্যাক্টলি। তো যাক, এত সায়েন্টিফিক এভিডেন্স দরকার নেই, না, সরাসরি এটা আসলে বুঝেন আমি যে সেটাই আমাদের বলছিলাম যে কারকিউমিন আমার ডিরেক্টলি কোনো দর্শকদের অ্যান্টি জন্য অক্সিডেন্ট না। বুঝবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দর্শকদের জন্য একটু কঠিনই হ্যাঁ। হয়ে যাচ্ছে সায়েন্টিফিক আমি টার্ম সহজ গুলো। করে দিচ্ছি, আমরা একটু সহজ আমি বাংলা সহজ করে ভাষায় দিচ্ছি, আমি জানি, আমি সহজ করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা কি জি। কি পাচ্ছি ইন জেনারেল সেটা বলি। এক হচ্ছে আমার সুগার ভালো থাকবে, আমার ইনসুলিন ভালো থাকবে, আমার মেটাবলিক সিনড্রোম ভালো হবে, আমার ফ্যাটি লিভার ভালো হবে, আমার রক্তনালীতে জমে থাকা চর্বি জমবে না, এবং যেগুলো জমে আছে সেগুলো অটোফেজ হওয়ার সুযোগ আছে, সবকিছু না, যেগুলো ক্যালসিফাইড আছে সেটা হবে না। তাহলে আমার হার্ট রেট ভেরিয়েবিলিটি ভালো থাকবে, আমার যে ইনসুলিন সেন্সিটিভিটি ভালো হওয়ার পর আপনি যেটা আপু বলবো যে মেটাবলিক সিনড্রোমের উন্নতি হবে, অর্থাৎ আমার মেটাবলিজম গুলো ভালো হবে। এবং আমি অবশ্যই। যে তো ফাস্টিং ছোটবেলায় এর যেমন আমরা হেলথি ছিলাম, অনেক তাহলে খেতাম, তবুও মোটা হতাম ফাস্টিং না, এর তাহলে সেটা হবে। উপকারিতার কোনো সীমা পরিসীমা ব্লাড নেই, প্রেশার যেটি কমবে। আপনার কথা থেকে যেটি আপনার কথা থেকে বুঝতে পারলাম। ফাস্টিং এর কোনো উপকারিতার সীমা পরিসীমা নেই। অনেক সুন্দর করে এক্স্যাক্টলি। বুঝিয়ে বলেছেন। আমি আয়শা সিদ্দিকা আপার কাছে চলে আসতে চাইবো, জানতে চাইবো যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে অনেকের ওজন একটি জায়গায় আটকে যায়, কোনোভাবেই ওজন নড়াচড়া করে না, এবং অনেকে আছেন যারা হরমোনজনিত সমস্যায় ভুগছেন। তাদের ক্ষেত্রে আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং কতটুকু সাহায্য করতে পারে? আপনি পুষ্টিবিদ হিসেবে কি বলবেন? আহ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি একটু আগে জাহাঙ্গীর ভাই ফাস্টিং নিয়ে অনেক কথা বলেছেন, তারই আবার আরেকটা ধারাবাহিকতা আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং। যদিও তার আগে একটা কথা হয়েছে যে আমরা আসলে ইনস্টিটিউটে যতটুকু না পড়েছি তার চেয়ে বেশি আসলে প্র্যাকটিক্যাল যখন পেশেন্ট দেখতে গেছে তখন আসলে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি গ্যাদার করেছে, এবং রাইট। তখনই এগুলো কিন্তু আমরা পেয়েছি। ইনফ্যাক্ট ইনসুলিন রেজিস্ট্যান্ট, দিস ইজ এ ভেরি নিউ ওয়ার্ড ইন বাংলাদেশ, এটা একেবারেই নতুন ওয়ার্ড। ইনফ্যাক্ট এখন ইনসুলিন রেজিস্ট্যান্ট টেস্টটাও 1% হয় কিনা আমার সন্দেহ, ঠিক আছে? সো এটা জানেই না। আর আলটিমেটলি যখন এই যে টাইপ 2 ডায়াবেটিস, তারপর হলো হাইপোথাইরয়েড, পিসিওডি বা এই ধরনের হরমোনাল ডিজিজ যাদের থাকবে, এটা মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ, কোমরবিড ডিজিজ। সো এগুলা মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ মানে কি? মেটাবলিজমটাকে তো অটোমেটিক্যালি স্লোই করে ফেলেছে, তাই না? সো দ্যাট সে তার কাম্য ওজনে পৌঁছাতে, মেটাবলিজম যখন স্লো, ডাইজেশন এবং মেটাবলিজমের সাথে আসলে ওজন কমা বাড়াটা ডিপেন্ড করে। সো দ্যাট তখন তার ওজন, কারো ওজন ইয়েস, যদি 30 কেজি বেশি থাকে, 30 কেজি ওজন বেশি থাকলে 10 কেজি কমাতে প্রথমে তার কোনো প্রবলেম হবে না, এখানে এসে একটা জায়গায় তার আটকে যাবে। এটাও একটা বিষয় হলো যে যেমন দীর্ঘদিন একই প্যাটার্নে চলা, লাইক একই লাইফস্টাইল, ঠিক আছে, একই ডায়েট প্ল্যান, একই খাদ্যাভ্যাস যদি তার অ্যাডাপ্ট করে দীর্ঘদিন ফেলে, থাকে, বডি এটাও অ্যাডাপ্ট তার করে বডি ফেলে। অ্যাডাপ্ট করে ফেলে, তখন সেটা কাজ করে না। সো হ্যাভ টু বি চেঞ্জ দ্য মিল প্ল্যান, ক্যালোরি প্ল্যান। এবং এক্স্যাক্টলি। যদি সে 1500 ক্যালোরি ইয়েস। দিয়ে শুরু করলো, কমিয়ে 1400, 1300, 1200, তাকে ডে বাই ডে চেঞ্জ করতে হবে, এবং তার পাশাপাশি তাকে অ্যাক্টিভিটি লেভেল চেঞ্জ করতে হবে। লাইক কেউ 30 মিনিট হেঁটে অভ্যস্ত, চেঞ্জ করে 45 মিনিটসে যাবে, চেঞ্জ করে 60 মিনিটসে যাবে, চেঞ্জ করে 70 মিনিটসে যাবে। হ্যাভ টু বি আপগ্রেড, ওকে? কারণ অনেক বেশি ক্যালোরি কন্ট্রোল কিন্তু করা যাবে না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ক্যালোরি এই দুটোকে একসাথে করতে হবে। আরেকটা দুটোকে খেয়াল ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে। আরেকটা হলো যে যে ডিজিজে ভুগছে
তার জন্য যে মেডিকেশন গুলো খাচ্ছে খেয়াল করতে হবে, ড্রাগ এন্ড ফুড ইন্টারাকশন আছে। এখন আমি প্রেশারের মেডিকেশন খাচ্ছি, এদিকে আমি আবার সল্টি খাবারও খাচ্ছি, প্রসেস খাবারও খাচ্ছি, সো দিস ইজ কন্ট্রাডিক্ট, তাই না? আমরা যদি সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, ডায়রিয়া হলে সবাই কি করে? সবাইকে আমরা বলি লিকুইড কনজাম করো বেশি, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অ্যাভয়েড করো, হাই ফাইবার অ্যাভয়েড করো। তার মানে কি? দিস ইজ ডায়রিয়ার ডায়েট, এটাই ডায়রিয়ার ডায়েট। সো ডায়রিয়ার ডায়েট যদি আমরা বুঝি, জ্বরের ডায়েট যদি আমরা বুঝি, সেম কিন্তু ওই যে হাইপোথাইরয়েড, পিসিওডি এবং ডায়াবেটিস, ধরেন একই পেশেন্টের এই তিনটাই আছে, খেয়াল করেন তিনটা ডিজিজই নিয়ে এসে আছে, তো তার মেটাবলিজমটা কোথায় আছে? তো তাকে সময় কিল করতে হবে, একটা জায়গায় তাকে স্ট্রাক হতে হবে, হ্যাঁ তখন তার প্রসেসটা আমরা চেঞ্জ করে দিতে পারি, যে এবার তোমাকে হয়তো তাকে লো কার্ভস বা নো কার্ভস এরকম প্রসেসে কিন্তু ফেলানো হবে, এবং সেটা 15 to 21 days or 45 days, দেন আফটার দ্যাট আপা আবার 2 তাকে সপ্তাহের কিন্তু বেশি লাগে না, 2 উইকস এনাফ, 2 উইকস 2 এনাফ। weeks, হ্যাঁ আমিও তাই করি, সো দ্যাট আবার তাকে আগের জায়গায় নিয়ে আসা হয়। কিন্তু এর জন্য রুগীকে কি করতে হবে? তার ডায়েটিশিয়ানের সাথে কানেক্টিভিটি মেনটেন করতে হবে এভরি অফ দ্য মোমেন্ট। আমি প্রত্যেকটা পেশেন্টকে বলি, অলওয়েজ থিঙ্ক যে আপনি যে ডায়েটিশিয়ানকে দেখাচ্ছেন সে আপনার পার্সোনালাইজড ডায়েটিশিয়ান, বিকজ সবাই দেশের বাইরের একজন নায়ক নায়িকাকে দেখে আমরা খুব প্রীত হই, এত সুন্দর কেন কারিনা কাপুর, এত সুন্দর কেন প্রিয়াঙ্কা চোপড়া। আমি তাদেরকে বলি যে দয়া করে তাদের লাইফস্টাইল দেখেন, তাদের একজন মানে ফিট করার জন্য তাদের একজন ফিটনেস থাকে, তাদের একজন ডায়েটিশিয়ান থাকে, সে দাওয়াতে যাওয়ার আগে তার ডায়েটিশিয়ানকে জানায়, তার ডায়েটিশিয়ান তাকে খাবারটাকে মেপে খেতে বলে, আসার পর কত ঘন্টা ব্যায়াম করবে, কখন সে ঘুমাবে, এভরিথিং কিন্তু তার ফিক্সড করা, সে ছকের বাহিরে চলে না। আমরা তো তা না, তাই না? সো অ্যাজ এ হিউম্যান বিং অ্যাটলিস্ট আমরা তা না পারি 80% তো আমরা আসলে ফলো করতে পারি। সো ইন্টারমিটেন্ট ফাস্টিং এটাও হলো একটা প্রসেস, আমাদের ডায়েটারির একটা প্রসেস, কিন্তু ধরেই কেউ ইন্টারমিটেন্ট ফাস্টিং, ধরেই কেউ নো কার্বস এটা কখনো করবে না। অবভিয়াসলি সে তার এক্সপার্টের সাথে কথা বলে এই কাজটা করবে। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে সংক্ষেপে বলেছেন, ধন্যবাদ। আমরা একটু জানতে চাইবো, ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা চলে এসেছিল, তো এই ব্যাপারটা আসলে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা কি, এবং এটা যদি কারো ডেভেলপ করেই যায় সেক্ষেত্রে আসলে তার ডায়েট প্ল্যান বা ডায়েট চার্টে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, এই রেজিস্ট্যান্টটা কি জাহাঙ্গীর ভাই বলো, প্ল্যানটা আমি বলি, ডায়েট প্ল্যানটা আমি বলি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো প্রথমত যে আপা আমি একটু বলার পরে আপনি শুরু করেন আর কি। হ্যাঁ, তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে সব রোগের মূল কারণ। যতগুলো রোগে আজকে মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যেটাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো বলছি, যত রকম নন কমিউনিকেবল ডিজিজকে আমরা এখন বলছি, অথবা আপনি বলতে পারেন সভ্যতার রোগ, অথবা বলতে পারেন সিভিলাইজড ডিজিজ, 100 ধরনের রোগের জন্য এটা মেইন কালপ্রিট ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যান্ড উই আর নট অ্যাড্রেসিং ইট। এটাকে আমরা অ্যাজ এ ডক্টর হিসেবে আমি উর্মির কাছে জানতে চাই, আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে মেডিকেল কলেজে কি পরিমাণ নলেজ দেওয়া হয়েছে? খুবই কম। আমার মনে হয় অলমোস্ট জিরো। আপা আপনার কাছে জানতে চাই, ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে আপনার ইনস্টিটিউশনে যেখান থেকে আপনি পড়াশোনা করেছেন কতখানি নলেজ দেওয়া হয়েছে? না, একেবারেই না, একেবারেই ছিল না। টু মানে বি আমরা তো অনেস্ট, পাশ করেছি, আমি বহুত, টু বি অনেস্ট, নো। একেবারেই না। এটা আমি পেশেন্ট আচ্ছা, দেখতে গিয়েই আমার প্রথম তাহলে জানা। তাহলে আমরা একটা রোগের মূল কারণ সম্পর্কে কিছুই না জেনে, আমি ডাক্তার হয়েছি, আমি পুষ্টিবিদ হয়েছি, এটা আমরা মনে করি আমাদের জন্য লজ্জার। এজ এ ডাক্তার আমি লজ্জিত। আপা নিশ্চয়ই আপনি লজ্জিত হবেন যে আমাদেরকে কেন পড়ানো হয়নি। উর্মি, অটোফেজি নিয়ে আপনাকে কি পড়ানো হয়েছে মেডিকেল কলেজে? অটোফেজি নিয়ে জাস্ট এটা ডেফিনিশনটা পড়ানো হয়েছে, হ্যাঁ, ডেফিনিশনটা পড়েছি, সিম্পল কিছু হ্যাঁ, এক্সাম্পল পড়েছি, বাট হ্যাঁ, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল অটোফেজি লাইফে আপনি, ক্লিনিক্যাল হ্যাঁ রাইট, অ্যাপ্লিকেশনস। আপনি আপনি যে সুন্দর করে বুঝিয়ে বলেছেন, এত সুন্দর করে আসলে বুঝিয়ে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলিয়ে এভাবে আসলে আমরা ওইভাবে হয়নি, পড়ানো হয়নি টু বি ভেরি আপনাকে। অনেস্ট। আপনাকে উর্মি বলবো যে জার্নালের রেফারেন্সটা আমি দিলাম, এখানে ক্লিনিক্যাল জার্নালের অ্যাপ্লিকেশনস রেফারেন্সটা, দেখেন, ইয়েস ইয়েস, ডক্টর জাহাঙ্গীর কবির, আপনি তো ক্লিনিক্যাল দেখাচ্ছেন, বাট অ্যাপ্লিকেশনস। হ্যাঁ, আমাদের আমাদের অনেক হ্যাঁ, দর্শকরা কিন্তু জার্নালের রেফারেন্সটা চাচ্ছেন, তো আমি এক্সপেক্ট করবো যে আমাদের এই হ্যাঁ, শো এর শেষে আপনি পরে জার্নালের রেফারেন্সটা অ্যাড করে দেবেন আর কি। অবশ্যই দিয়ে দেবো, এখনই অ্যাড করে দিচ্ছি। এই যে এটা সার্চ দিলেই পেয়ে যাবে। এই যে আপনি একটু রাখেন, এইটা সার্চ দেন, এটা সার্চ দেন, জি, ঠিক আছে? এটা সার্চ দিলে পেয়ে যাবেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা বারবার করে জার্নালের রেফারেন্সটা চাইছিলেন, তারা কিন্তু এখানে দেখে নিতে পারেন এবং সার্চ করে দেখে নিতে পারেন। এই দেখেন ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, দেখেন অবেসিটি এন্ড ডায়াবেটিস মেলাইটাস, দেখছেন? অবেসিটি এন্ড ডায়াবেটিস মেলাইটাস মানে স্থূলতা এবং ডায়াবেটিস মেলাইটাস, এটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস। সো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস কারা করে? ডাক্তাররা করে। তাহলে আমি যে ডাক্তার হলাম এটা তো আমাকে বলেনি। দেখেন ক্যান্সারের ট্রিটমেন্টে বলছে, দেখেন ক্যান্সার,
এটা আমার নিজের কোনো কথা না, আমার কাছে ওহী নাজিল হয় না যে আমি এই কথাগুলো নিজে তৈরি করব, আর আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়েছে নাকি। এই দেখেন নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার্স, হ্যাঁ, অ্যালজিমার্স, ডিমেনশিয়া, হ্যাঁ, তারপরে দেখেন না অ্যাজমা, না, অবভিয়াসলি এই যে অবভিয়াসলি অ্যাজমা, আসলে মাল্টিপল সত্যি স্ক্লেরোসিস, আর্থ্রাইটিস। না, এটা দেখাতে আমরা হবে, এটা দেখাতে হবে উর্মি, এটা দেখাতে হবে, কারণ এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই যে সার্জিক্যাল অ্যান্ড ইসকেমিক হার্ট, তো যাই হোক আপনারা দেখে নেবেন এটা। তো আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন সেটা নিয়ে বলি, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এগুলো হচ্ছে। জি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে রোগগুলো হচ্ছে। আমি বলি যত রোগ আছে, আপনি প্রেসার কেন হচ্ছে বলেন, আপনাকে কি শেখানো হয়েছে প্রেসারের জন্য, কি শেখানো হয়েছে? আমি বলি ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য মেইন কালপ্রিট। কিভাবে হচ্ছে? ইনসুলিন লেভেল বাড়লে আমার কি হচ্ছে, অ্যালডোস্টেরন বাড়ছে, কি হচ্ছে আমার রিটেনশন হচ্ছে, ওয়াটার রিটেনশন হচ্ছে, বুঝতে পারছেন? তো ওয়াটার রিটেনশনের জন্য মেইন কালপ্রিট কে? ইনসুলিন। ইনসুলিন লেভেল হাই থাকলে এটা হবে। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আপনার মানে সুগার লেভেল বেড়ে যাচ্ছে। ইভেন যে আপা যেটা বললেন যে 1% কেন, আমি বলি 0.001%ও আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স করছে না। আমি এক্স্যাক্টলি করছি। আপনি দেখবেন যে গ্রিন স্প্যান, আপনি যে ইয়াটা এন্ডোক্রাইনোলজিস্টরা যে বইটা পড়ে, আপনি ওই বইটা আজকে ডায়াবেটিস চ্যাপ্টারটা খুলবেন, খুলে দেখবেন ওখানে হোমা আয়ার কথাটা লেখা আছে কিনা উর্মি, আপনি দেখবেন ওখানে হোমা জি জি আয়ার কথাটা লেখা আছে, ওখানে ইনসুলিন সেন্সিটিভিটি কথাটা লেখা আছে, কিভাবে পরীক্ষা করতে হবে সেটা, ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা লেখা আছে। তাহলে আমি একটা রোগীকে যদি ডায়াবেটিসের চিকিৎসা করি তাহলে অবশ্যই দেখতে হবে তার ইনসুলিন। আমি অনেক রোগী পেয়েছি যাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু তাদের ইনসুলিন লেভেল হাই, 35 ফাস্টিং ইনসুলিন লেভেল, ক্যান ইউ ইমাজিন? তার যেখানে 1.5 এর নিচে হোমা আয়ার থাকার কথা সেটা অনেক বেশি, তার সিপেপটাইড ওভার, মানে তার ইনসুলিন বডিতে ওভার প্রোডাকশন হচ্ছে, তার ইনসুলিন ক্লিয়ারেন্স হচ্ছে না, তার ইনসুলিন বডিতে বেশি আছে। তো তারপরও আমি তাকে ইনসুলিন দিচ্ছি, এরকম আমার কাছে কয়েক হাজার ডকুমেন্ট আছে যেখানে আমার এখানে করা, কারণ আমি এক্স্যাক্টলি এগুলো করছি। তাহলে কি করছি, ইনসুলিন লেভেলকে টেস্ট করালে আমি পেয়ে যাচ্ছি আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। আমি যদি ফাস্টিং ইনসুলিন লেভেল করাই, একটা রোগীর ফাস্টিং ইনসুলিন 3-4 এর বেশি থাকার কোনো যৌক্তিক কারণ নেই। সে 14-15 ঘন্টা না খাওয়া, তার ইনসুলিন কি জন্য ব্লাডে থাকবে? যদি থাকে এটা ইন্ডিকেটস যে তার বডি থেকে এটা ক্লিয়ারেন্স হচ্ছে না। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি? সকল রোগের মূল কারণ। আজকে ডায়াবেটিস হওয়ারও 12 বছর আগে থেকে আমার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রক্রিয়া শুরু হয়েছে। পিসিওডি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে। তারপরে এই যে মেয়েদের ঘাড়ের কালো, বাচ্চাদের ঘাড়ের কালো, বগলের নিচে কালো, এই যে এগুলো হচ্ছে, আচিল হচ্ছে, এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে। ফ্যাটি লিভার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে। অ্যাথেরোস্ক্লেরোসিস ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে। হার্টে ব্লক ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে। কিডনি নষ্ট হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, কারণ কিডনি নিজে নিজে নষ্ট হতে পারে না। আপনার প্রেশার বেশি, আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, আপনার ডায়াবেটিস বেশি, আপনার সুগার লেভেল বেশি, আপনার ইনসুলিন লেভেল বেশি, আপনার ব্লাড অ্যাসিডিক, আপনার কিডনি নষ্ট হবে, কারণ আমি আমি ওষুধ খাচ্ছি। তো এবং চিকিৎসা হিসেবে আমরা যেগুলো মেডিসিন দিচ্ছি সবগুলো কিন্তু ব্লাডকে অ্যাসিডিক করে, আপনি অল আর কেমিক্যালস। সো ব্লাডের অ্যালকালিনিটি থাকবে না। আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা যদি এটা না বুঝি আমরা মানুষকে কল্যাণ করতে পারবো না। আমাদের যদি এবং মানুষের কল্যাণই আসলে, হয় তাহলে এটা আমাদেরকে মানুষের কল্যাণই আসলে আমাদের উদ্দেশ্য, এবং আপনি আমরা এই খুব ওয়াক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। অবশ্যই আমরা খুব এই সুন্দর ওয়াক করে আপনি নিয়েছি, আমরা বুঝিয়ে। বলেছি যে আমরা এটা দিব। আমরা আজকে সুস্থতা এবং লাইফস্টাইলের প্রথম পর্বে রয়েছি। আমরা পর্বটির মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করতে হবে আসলে। একটি পর্বে আসলে আমাদের অনেক কথা রয়েছে, আপনাদের দুজনেরই অনেক কথা রয়েছে, একটি পর্বের মাধ্যমে আসলে শেষ করা সম্ভব হয় না। সব সময় স্বল্পতা থেকে যায়, আসলে অনেক কথাই থেকে যায়। অনেক কথা বলবো বলে এসেছিলাম, হয়তোবা সব কথা বলা হলো না। আয়েশা সিদ্দিকা আপার কাছে চলে আসতে চাইবো, জানতে চাইবো যে ডায়েট এই ব্যাপারটি কি সার্বজনীন হতে পারে কিনা, আপা একটু বলবেন। ডক্টর জাহাঙ্গীর কবির একটু বলে আমরা শেষ করতে চাইবো আজকের মতো। আমরা যদিও আজকে পুরো টপিকটা আসলে আলোচনার মাধ্যমেই করেছি, বিভিন্ন বিষয় আমরা তুলে ধরেছি। আসলে বর্তমানে যে ভয়াবহতা চলছে এবং আমাদের যে স্বাস্থ্য ঝুঁকিগুলো, তার মধ্যে অন্যতম একটা ইনসুলিন রেজিস্ট্যান্ট, এটা উনি বলেছে। আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শুধু শেয়ার করি যে আমি তো পড়ালেখা থেকে, ইনস্টিটিউশন থেকে এটা পড়িনি, আসলে পেশেন্ট দেখতে গিয়ে আমার এক্সপিরিয়েন্সে বললাম যে যারা আজকে দেখছেন তাদেরকেও বলি যে ইনঅ্যাক্টিভ লাইফ ওয়ান অফ দ্য রিজন কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্ট। ইনফ্যাক্ট এই ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে পুরুষ এবং নারীর কিন্তু বন্ধ্যাত্ব তৈরি হতে পারে, এবং
সেটার প্রুফ আমি পেয়েছি যে আমাদেরই দেশে আমি মানে যখন ইনফার্টিলিটির তারা ট্রিটমেন্ট করছে তাদের ফাইলটা ঘাটার পরে দেখলাম সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথের একজন পেশেন্ট, তার ফাইলে তার কোনো রকম প্রবলেম নাই, একটাই প্রবলেম পেয়েছে, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্ট। সে যখন 5 কিলো ওজন কমালো তার এটা ইনসুলিনটা আবার লেভেলে চলে আসলো এবং সে কিন্তু কনসিভ করেছে। এই হিস্ট্রি আমার কাছে কয়েকটা আছে। সো এটা হলো সিলেটের একজন পেশেন্ট ছিলেন। এই জন্যই জাহাঙ্গীর কবির ভাই তো সবগুলা রোগের কথা বলেছো, আমিও পেশেন্টদেরকে কিন্তু এটা টেস্ট করতে দেই, তবে টোটাল প্রপার টেস্টটা সব জায়গায় হয় না। অনেকে এটা বুঝে না, ইনসুলিন রেজিস্ট্যান্ট বলতেই সবাই ডায়াবেটিস বুঝে, ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে ডায়াবেটিস না, এটা সবার আগে বুঝতে হবে। আর ডায়েটের কথা আমরা যেটা বলেছি, ডায়েট সার্বজনীন কিনা, এটা জাহাঙ্গীর ভাই এক্সপ্লেন করে দিয়েছে স্টার্টিং এ। আমিও সেটাকে আবারও বলি, কোনো ডায়েট সবার জন্য সার্বজনীন না। লাইক একজন কিডনি পেশেন্টের ডায়েট ডেফিনেটলি আমি একজন নর্মাল পেশেন্টকে কখনো দিতে পারবো না। আবার একজন কিডনি পেশেন্টের ডায়েটও লাইফ লং সেম হবে না, ডিপেন্ডস অন তার রিপোর্টস, অর্থাৎ তার এই মাসের রিপোর্টটা ভালো, সে ফুডের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি পাবে। সেম একজন ডায়াবেটিক পেশেন্টের রিপোর্ট, তার একেবারে আনকন্ট্রোল ডায়াবেটিক, তার ফুড তখন তার চার্টটা একরকম হবে, তার কন্ট্রোল ডায়াবেটিক একরকম হবে, সে প্রি ডায়াবেটিক, তার চার্ট কিন্তু একরকম হবে। তার মানে কি, পার্সন টু পার্সন এবং ডিজিজ ভেদে চার্ট কিন্তু আলাদা হয়, এটি ক্যালোরি আলাদা হয়, ভ্যারি করে ইনফ্যাক্ট এবং ডায়েটও ডায়েট আলাদা হয়, প্ল্যানটা আসলে ইন্ডিভিজুয়ালাইজড হয়, যেটি বুঝতে ইন্ডিভিজুয়ালাইজড পারলাম হয়। আপনার কথা থেকে। খুবই এক্স্যাক্টলি। সুন্দর করে বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহাঙ্গীর কবির, কি বলে শেষ করতে চাইবেন আজকের মতো? আমি প্রথমে বলতে চাই যে আপা, আমার এখানে আমি এটা করাচ্ছি। আপনার যদি কোনো পেশেন্ট থাকে, আপনি যদি পুরো প্রোফাইল চান, আমি আপনার ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমা আইআরস, পেপটাইড ফুল প্রোফাইল করাচ্ছি। আপনি অ্যামেজড হয়ে যাবেন যে ছোট বাচ্চাদেরও কি পরিমাণ ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনি দেখেন। হ্যাঁ, এটা আপনাকে আমি আমি পেয়েছি অনুরোধ এটা। করব, আপনি আমার কাছে একদিন আসেন, এসে আমি যে ফ্রি কাউন্সিলিং করাই, আপনি একদিন আমার সঙ্গে থাকেন, আমি খুব খুশি হব। এবং দেখে যান যে কত হাজার ইনশাল্লাহ। হাজার রুগীকে এখানে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হচ্ছে উইদাউট অ্যাড্রেসিং যে দে আর ইনসুলিন রেজিস্ট্যান্স, হোয়াই উই আর পুশিং ইনসুলিন টু দেম। এবং এরকম হাজার হাজার রুগীতেও ইনসুলিন থেকে আমরা বের করে নিয়ে আসতে পেরেছি। আর আবার কথাটা সাপ্লিমেন্ট করছি যে কারো জন্য কখনো কোনো ডায়েট, একটা ডায়েট এটা হতে পারে না। তবে কথা হচ্ছে, যদি আমরা ন্যাচারাল ফুড খাই, বিলিভ মি কেউ ফুড এডিক্ট হবে না। ন্যাচারাল খাবার যদি আমরা খাই, আমরা যদি ব্যায়াম করি, আমরা যদি ভালো ঘুমাই, যদি মানসিক প্রশান্তি যদি ভালো থাকে, আপনাকে খাবার মেপে দিতে হবে না, কারণ বডি এটা মেজর করার যন্ত্র বডির ভিতরে আছে। আপনি চাইলেই আপনি এতগুলো ঘি খেতে পারবেন না। আজকে উর্মিকে বলবো আপনি ট্রাই করেন কত খেতে পারবেন, বডি এটাকে চিনতে পারে যে তোমার কতটুকু দরকার, এর বেশি তুমি পারবা না। হ্যাঁ, একটা বনের পশুর খাবার সে নিজে চুজ করতে পারবে। একটা পাখি সকালে বেরিয়ে যায়, হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি যখন ফজরের নামাজ পড়ে পাখি বেরিয়ে গেছে, আবার যখন মাগরিবের সময় দেখবেন পাখি ফেরত আসছে। সারাদিন সে কোথায় খেয়েছে, কে তার খাবার লিখে দিয়েছে? ডাক্তার জাহাঙ্গীর লিখে দিয়েছে? নো। কারণ নেচার থেকে খাবার সংগ্রহ করলে আপনি চাইলে ওভার ইটিং করতে পারবেন না, এটা সম্ভব না। বিলিভ মি, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা অ্যাড্রেস করেছি, যাদের বডি এক্স্যাক্টলি চিনতে পেরেছে যে তার বডিতে কতটুকু ফ্যাট জমা আছে, কতটুক তার খেতে হবে, সে চাইলেও বেশি খেতে পারে না। আমি এটার প্রমাণ অনেক বুড়ি বুড়ি পেয়েছি। এবং আমাদের প্রচুর রোগী আছে যারা বলে যে 2 সপ্তাহ পরে, আপা যেটা বললেন যে প্রথম 2 সপ্তাহ আমরা অনেককে জিরো কার্ব করে দিই, মানে অলমোস্ট জিরো কার্ব জীবনও হবে না। একজন পুষ্টিবিদ হিসেবে, একজন মেডিকেল পার্সন হিসেবে সবাই জানে যে ডিমের ভিতরেও আমার কার্বোহাইড্রেট আছে, বাদামে কার্বোহাইড্রেট আছে, ডাবের পানিতে কার্বোহাইড্রেট আছে, ভেজিটেবলে কার্বোহাইড্রেট আছে। সো কার্বোহাইড্রেট ফ্রি করা সম্ভব না, ইটস ইম্পসিবল। জি, তো আমরা যেটা করবো, অবশ্যই। একদম এবং রেস্ট্রিক্ট করছি। তো এটা আমরা আসলে একেবারেই শেষে দুই তিন রয়েছি। সপ্তাহ পরে বডি বুঝে ফেলে। না, আমি শেষ করছি। তা আমরা তো প্রোগ্রামটা করছি, আমরা একটা ফিনিশিং এ আসতে হবে। এমন না যে টাইম শেষ হয়ে গেলে আমরা মরে যাব কেউ। তো ফিনিশিং এ আসতে হবে। ফিনিশিংটা হচ্ছে, আমরা একটা জিনিস না বললে যদি চলে যায়, এটা খুব অন্যায় হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য কোন ধরনের খাবার? তা আপা যেটা বললেন যে প্রথম দিকে ইনসুলিন রেজিস্ট্যান্স কে আমরা অ্যাড্রেস করার পরে তাদেরকে অলমোস্ট অনেক কম কার্ব, 5% কার্বে নিয়ে আসি। 1-2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তাদেরকে আবার আমরা বাড়াই। কিন্তু সবার জন্য এক না। অনেকে আছে যারা এডিক্টেড, যারা এটা পারবে না, তাদেরকে আস্তে পারবে আস্তে না। কার্বকে কমিয়ে নিয়ে এসে অল্প করে, তারপর এটাকে কমিয়ে ধীরে ধীরে এখানে ডিরেক্ট হয় আপুর কাছে যাবে বা অন্য কোনো পুষ্টিবিদের কাছে যাবে, গিয়ে তার অবজারভেশনে থেকে তাকে মনিটর করে করে তাকে করতে হবে। কারণ ইনিশিয়ালি ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খান, হ্যাঁ, আবার যদি আপনি এই ধরনের খাবার খান, আপনি হাইপো হয়ে যাবেন। তো এটা তো আপনি পারবেন না। তো এই জন্য আপনাকে একজনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, অন্তত তার সুগার লেভেলটা মাপতে হবে, তার ব্লাড প্রেশারটা মাপতে হবে। তো এটা মনিটরিং খুব দরকার, এটা করতে হবে। তো থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ, খুবই সুন্দর প্রাণবন্ত একটি আলোচনা উপহার দিয়েছেন। আমরা কিন্তু আজকে মাত্র প্রথম পর্বে রয়েছি। পরবর্তী পর্বে সুস্থতা এবং লাইফস্টাইলে পরবর্তী পর্বে কি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আগে থেকে আমরা জানিয়ে দিব। দর্শক মন্ডলীর সাথে ছিলেন, আমরা কমেন্ট বক্স দেখে বুঝতে পেরেছি। যেহেতু খুব সুন্দর একটি প্রাঞ্জল আলোচনা চলছিল, দর্শকদের প্রশ্ন খুব বেশি নিতে পারিনি আজকে। পরবর্তী পর্বগুলোতে অবশ্যই নেব, আশাবাদ ব্যক্ত করছি আপনারা পরবর্তী পর্বগুলোতেও আমার একই মনে রকম হয় যে ভাবে। উর্মি, একটু বলি জি, যে যারা আজকে প্রশ্ন করেছে এই প্রশ্নগুলো সবারটা রাখা হোক, পরবর্তী প্রোগ্রামে যেন আমরা ভাগ অবশ্যই করে তাদেরকে, যেহেতু দর্শক একটা আশা করে প্রশ্ন করেছে আমাদেরকে, আমাদের উত্তর দেওয়া উচিত ছিল। আজকে যেহেতু হুম হুম প্রাইমারি ছিল, আমরা পরবর্তী একমত। প্রোগ্রামে প্রথম দর্শক প্রশ্ন দিয়ে আমরা দিব ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, আমি সেটাই বলতে একমত। চাইছিলাম যে অনেক দর্শকরা প্রশ্ন করেছেন। অল্প কিছু প্রশ্ন নেওয়া গেছে, সবার প্রশ্ন আসলে নেওয়া যায়নি, যেহেতু খুবই সুন্দর একটি প্রাঞ্জল আলোচনা চলছিল। আমরা পরবর্তী সুস্থতা এবং লাইফস্টাইলের পরবর্তী পর্বগুলোতে অবশ্যই কোনো একটা বিষয় নির্ধারণ করে আসব, তবে চেষ্টা করব দর্শকদের প্রশ্নের উত্তর খুব বেশি করে দিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই লাইফস্টাইলটাকে সুন্দর করে মেনটেন করে মডিফাই করে সুস্থ থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আজকের মতো আমাদের সুস্থতা ও লাইফস্টাইলের প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মেডিটককে, আপনাদেরকে সবাইকে, আপাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।